এ সম্ভব নয়, সম্ভব নয়, পারবো না, পারবো না, আমি কিছুতেই সম্ভব নয়, কিছুতেই সম্ভব নয়। মুক্তি দাও, মুক্তি দাও, আমায় মুক্তি দাও। অসহ্য যন্ত্রণা, আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। বিড়বিড় করে একটানা কথাগুলো বলতে বলতে ঠান্ডা পাথুরে মেঝেতে পায়ে জড়িয়ে রাখা লোহার শিকল আছড়ে ফেলল সে। ঝনঝন শব্দে যেন কেঁপে উঠল গোটা ঘরটা। মেঝেতে তখন কিলবিল করে হেঁটে আসছে এক ঝাঁক কালো পোকার দল। তারা ধীরে ধীরে পা বেয়ে উঠছে তার। সে প্রাণপণে চিৎকার করে উঠল, না 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 না, আর না, আর না, আর কত, আর কত, কত পাপ করাবে তুমি আমায় দিয়ে? হ্যাঁ, কত পাপ করাবে? আর কতদিন ধরে আমায় প্রায়শ্চিত্ত করতে হবে? আমায় প্রায়শ্চিত্ত করতে হবে। যন্ত্রণায় সারা শরীরে যেন সূঁচ ফুটছে। ডাক্তার, ডাক্তার, আমায় বাঁচাও, ডাক্তার, আমায় বাঁচাও, আমায় বাঁচাও। ও ও, যে আবার আসবে, আবার আসবে, ও বলেছে। দেখো, ওই দেখো, 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 আসছে, 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 এবার আমায় গাছ করবে। এক জাল কালো অন্ধকার দিয়ে আমাকে গ্রাস করবে। বৃথা আস্ফালনে আরও একবার মাটিতে আছড়ে ফেলল পায়ে জড়িয়ে থাকা দুটো শক্ত লোহার বেড়ি। দেওয়ালের গায়ে সৃষ্টি হয়েছে এক আবছা অবয়বের। তার দীর্ঘ নারী শরীর সিলিং ছুঁয়েছে যেন। অবিন্যস্ত চুলগুলো যেন সাপের ফনার মতো হিস হিস শব্দ করতে করতে খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে। শৃঙ্খল বেষ্টিত সেই পুরুষটি এবার উন্মাদের মতো দেওয়ালে প্রাণপণে মাথা ঠুকতে লাগলো। চিৎকার করে বলতে লাগলো, আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করে দাও, আমায় মুক্ত করো, আমায় মুক্ত করো। আর হত্যা করতে পারবো না আমি। আর কতগুলো হত্যা করাবে আমায় দিয়ে, আর কতগুলোর বলি নেবে? হ্যাঁ, আর কত বলি নিয়ে তুমি শান্ত হবে? তোমার রক্ত তৃষ্ণা শান্ত করবে আর কচরের বলি নিয়ে? মুক্ত করো। হঠাৎই একরাশ ঠান্ডা বাতাস প্রবেশ করলো সেই ঘরটায়। ঘুরপাক খেতে থাকা বাতাস ধীরে ধীরে সেই পুরুষ শরীরকে ঘিরে তাকে শূন্যে তুলতে লাগলো। কন্ট্রোল রুমের সিসিটিভি ক্যামেরায় তখন দুই জোড়া অস্থির চোখ হতবিহ্বল দৃষ্টিতে দেখে চলেছে সেই দৃশ্য। তারা দেখতে পেল ধীরে ধীরে সেই পুরুষটি শান্ত হলো। তার এলোমেলো ঝাঁকড়া চুল মুখে পড়েছে। মুখটা এখন আর স্পষ্ট দেখা যাচ্ছে না। হাঁটুতে মুখ রেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে সে। মাথা ঝাঁকিয়ে শরীর দোলাতে দোলাতে কি যেন বিড় বিড় করে বলে চলেছে সে, কি করবো? করতে হবে না, এগুলো হবে না, করতে হবে, মুক্ত হতে হবে, আমাকে মুক্ত হতে হবে। মেন্টাল অ্যাসাইলামের এই সেল নাম্বার 10-এ যে পেশেন্ট রয়েছে সে যে বড়ই হিংস্র এবং আক্রমণাত্মক তাতে কোনো সন্দেহ নেই। যে পুরুষ তার গোটা পরিবারকে এক রাতের মধ্যে নৃশংসভাবে হত্যা করতে পারে এবং দীর্ঘদিন ধরে তাদের গলার নলি কাটা দেহগুলো শীততাপ নিয়ন্ত্রিত ঘরে রেখে
তাদের ক্ষত সূঁচ সুতো দ্বারা সেলাই করে একই বিছানায় সহবাস করতে পারে, নিঃসন্দেহে সে উন্মাদ বটে। তবে সম্পূর্ণ ব্যাপারটা এখনো পর্যন্ত পুলিশের তদন্তাধীন রয়েছে। একজন সুস্থ সবল ব্যক্তি মাত্র কিছু দিনের মধ্যে কোনো এক অজানা কারণে কিভাবে এতটা ভায়োলেন্ট হয়ে উঠতে পারে সেই নিয়ে মানসিক চিকিৎসকরাও দ্বন্দ্বে রয়েছে। খানিক পরেই সিসিটিভি ফুটেজে ফুটে উঠল এক অদ্ভুত দৃশ্য, যা কন্ট্রোল রুমের ওই প্রান্তে বসে থাকা দুটি ব্যক্তির কাছে নিতান্তই অপ্রত্যাশিত। তারা কান পেতে শুনতে লাগলো সেই পুরুষটির ভেতর থেকে বেরিয়ে আসছে এক পৈশাচিক নারী কণ্ঠ। সে বিড়বিড় করে এক অদ্ভুত ছড়া আওড়ে চলেছে। সে বলে চলেছে, মৃতের মাঝে অমৃতের সার, রক্তলীলা খেলতে থাক। দেবীর পায়ে মৃতের স্তূপ, রাতের আধার করল গ্রাস। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এবার হলো স্বর্গলাভ। ওই যে স্বর্গ যেথায় নেই কজরা নেই শোক, সেথায় আছে দেবীর ধাম। কথাগুলো বলতে বলতে সে দুই হাত পায়ে পড়ে থাকা বেরি সুতোর মতো পটপট শব্দে ছিঁড়ে ফেলল। আবারও এক রাশ ঠান্ডা বাতাস তার কপালের চুলগুলো এলোমেলো করে দিল। এইবার স্পষ্ট দেখা যাচ্ছে তার মুখ। তার মুখে অসংখ্য কাটা ছেনার দাগ, কিন্তু ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় সেগুলো ঠিক কোনো সাধারণ কাটার দাগ নয়। আরেকটু জুম করো, আমি সম্পূর্ণ মুখটা একবার দেখতে চাই। সিসিটিভি কন্ট্রোল রুমে উপস্থিত এক প্রৌঢ় ব্যক্তি বলে উঠলেন। মাথায় কাঁচা পাকা চুল আর এক মুখ সাদা দাঁড়ি দেখলে তাকে আর যাই হোক কোনো কবি কিংবা সাহিত্যিক ছাড়া অন্ততপক্ষে তিনি যে এই কলকাতার বিখ্যাত সাইকিয়াট্রিস্ট অখিলেশ ব্যানার্জি সেটা সহজে ভাবা যায় না। পাশে বসে রয়েছেন এই মানসিক আরোগ্য সংস্থার জুনিয়র ডাক্তার গৌরব দাসমুন্সী। গৌরব সিসিটিভি ক্যামেরার ফোকাস আরও কাছে নিয়ে যেতেই তারা দেখতে পেল মুখের যেই দাগগুলোকে কোনো ধারালো অংশ দিয়ে কাটা বলে ঠাহর হচ্ছিল, সেগুলো আসলে এক অদ্ভুত ক্ষত চিহ্ন, যা প্রাচীন গ্রিক হরফে কোনো ধারালো অস্ত্রের দ্বারা যেন সারা মুখ জুড়ে খোদাই করা হয়েছে। তার চোখের জায়গাটা শূন্য, সেখানে ঠিক ঠিক করছে যেন এক রাশ কালো অন্ধকার। খিলখিলিয়ে হেসে উঠে সে এবার সরাসরি সিসিটিভি ক্যামেরার লেন্সের দিকে চোখ রাখল। তার সারা শরীর বর্ণহীন, ফ্যাকাশে, জায়গায় জায়গায় বেরিয়ে এসেছে পচা গলা মাংসের স্তূপ। ধীরে ধীরে এসে গিরগিটির মতো চার হাত পায়ে ভর করে ধীরে ধীরে ওপরে উঠতে লাগলো ঘরের সিলিং বেয়ে। সে উল্টো হয়ে ঝুলতে ঝুলতে এসে উপস্থিত হলো ক্যামেরার সামনে। সিসিটিভি ক্যামেরার ওই প্রান্তে থাকা দুই জোড়া বিস্ফারিত দৃষ্টি দেখতে পেল সেই অদ্ভুত দর্শন বস্তুটি ক্যামেরার লেন্সে চোখ রেখে আবারও সেই পৈশাচিক নারী কণ্ঠে বিড়বিড় করতে করতে এক দুর্ভেদ্য ভাষায় মন্ত্রোচ্চারণ করে চলেছে। ক্যামেরার ওই প্রান্তে থাকা দুই ব্যক্তির
ধীরে ধীরে চোখ দুটি স্থির হয়ে গেল। ধীরে ধীরে তারা উঠে দাঁড়ালো চেয়ার থেকে। কন্ট্রোল রুমের টেবিলে রাখা দুটি কালো রাবারের লাঠি তুলে দিল। লাঠির মধ্যে দুটি সুইচ রয়েছে। একটি প্রেস করলে সেখান থেকে চোখ ধাঁধানো আলোর রশ্মি নির্গত হয় এবং একই সাথে বেজে ওঠে সাইরেন। ফলে কেউ বিপদে পড়লে সহজেই তার অবস্থান খুঁজে পাওয়া যায়। এছাড়া রয়েছে আত্মরক্ষার জন্য এই রবারের শক্ত লাঠির ভেতরের যন্ত্রাংশে জড়িয়ে রাখা সূক্ষ্ম তামার তার, যার মধ্য দিয়ে প্রবাহিত হয় 5000 ভোল্টের কারেন্ট। মেন্টাল অ্যাসাইলামের প্রতিটি রক্ষীর হাতে এই লাঠি থাকে, যাতে উন্মাদগ্রস্ত আক্রমণাত্মক রোগীদের যাতে সেই বৈদ্যুতিক শক দিয়ে গারদে ঢোকানো যায়। উপস্থিত দুই ব্যক্তি এক ঘোর লাগা চোখে তুলে নিল সেই দুই রবারের লাঠি। বৈদ্যুতিক শিখা বিচ্ছুরণের বাটনটি প্রেস করে তাদের গলায় সজোরে চেপে ধরল তারা। মুহূর্তের মধ্যে 5000 ভোল্টের বিদ্যুৎ এসে লাগলো তাদের শরীরে। অদ্ভুতভাবে দেখা দিল তাদের মুখে এক তৃপ্তির হাসি। মাটিতে কাঁপতে থাকা দুটি শরীর তখনও প্রাণপণে চেপে ধরেছে সেই লাঠি। ধীরে ধীরে সারা শরীর কালো হতে শুরু করল। সারা শরীর থেকে গলে গলে পড়ছে মাংসপিণ্ড। অবশেষে তাদের দেখে আর চেনার উপায় রইল না যে তারা এই অ্যাসাইলামের ডাক্তার। একজন বিজয় ব্যানার্জি এবং অন্যজন গৌরব দাস মুন্সি। ঠান্ডা গারদে থাকা সেই পুরুষ শরীর আবারও একবার পৈশাচিক নারী কণ্ঠে বিকট অট্টহাসি দিয়ে বলে উঠল, আমি আবারও তৃপ্ত হলাম। এইভাবে যুগের পর যুগ ধরে আমি খুঁজে নেব নিজের শিকার। বাঁচবে না, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। ধীরে ধীরে সেই পুরুষটির চোখে ঘনিয়ে এলো কালো আঁধার। ঘরের সিলিং থেকে একটা অচেতন দেহ থপ করে মাটিতে পড়ল। তার শরীর থেকে বেরিয়ে এলো এক রাশ কালো ধোঁয়ার কুণ্ডলী। ধীরে ধীরে সেই ধোঁয়ার কুণ্ডলী আবারও রূপ নিল এক অতিকায় কুৎসিত নারীর। এক ফালি জানলা দিয়ে বয়ে আসা চাঁদের আলোয় স্পষ্ট দেখা গেল তাকে। তার সারা শরীর জুড়ে নানান ক্ষত সৃষ্টি হয়েছে। সেখান থেকে বেরিয়ে আসছে কালো রক্তের স্রোত। মাথার চুল সজারুর কাঁটার মতন খাড়া। ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় সেগুলো ঠিক চুল নয়, বরং সেখানে ফনা তুলে দাঁড়িয়ে রয়েছে কিলবিল করতে থাকা ছোট ছোট কয়েকটি সাপ। নারীর মুখ থেকে বেরিয়ে ঝুলছে 1 হাত লম্বা লকলকে সাপের মতো চেরা জিভ। ধীরে ধীরে 2 হাত বুকের কাছে জড়ো করল সে। নিমেষে পরিণত হলো এক পাথরের মূর্তিতে। শান্ত নিষ্প্রাণ এক পাথরের মূর্তি, যা শতাব্দীর পর শতাব্দী জুড়ে এই গোটা বিশ্বে সকলের ত্রাসের কারণ। তিনি যে স্বয়ং অভিশপ্ত। দেবী অ্যাথেনার অভিশাপে আজ তার এই কদর চরণ। গ্রিক মাইথোলজির এক কিংবদন্তি অভিশপ্ত দেবী তিনি। স্বয়ং সমুদ্রের রাজা আজার পিতা। আজ তিনি অন্যের প্রাণ সংশয়ের কারণ। যে রূপের লাবণ্যে একদিন গোটা গ্রিক সাম্রাজ্য তার রূপের প্রশংসায় পঞ্চমুখ, আজ তিনি রয়ে গিয়েছেন ইতিহাসের পাতা থেকে উঠে আসা এক অভিশাপের কাহিনী হয়ে, যার অর্ধেক শরীর এক মানবের এবং কোমর থেকে বাকি অংশ এক অতিকায় সর্পের। ধীরে ধীরে সেই নারী মুখ দিয়ে এক অস্ফুট শব্দ উচ্চারণ করে মিলিয়ে গেলেন বাতাসে।
নমস্কার শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো হানাবাড়ি অফিসিয়াল, আর আমি রয়েছি ঋদ্ধি তোমাদের সামনে। বিভিন্ন সাথের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন তোমার আমার গল্প বাড়ি হানাবাড়ি। বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো আর সবাইকে ভালো রেখেছো। গল্প কিন্তু শুরু হয়ে গেছে, তাই তোমাদের কাছে আর বেশি সময় নষ্ট করব না। আজকের গল্প উদ্দীপ্ত চৌধুরী কলমে এক ভয়ঙ্কর ভৌতিক গল্প, আদিম আতঙ্ক। আজকের গল্প পাঠে শুভধর। চলো তাহলে গল্পের বাকি অংশ শুনে নেওয়া যাক। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। বনবন শব্দ করে মাথার ওপর ঘুরে চলেছে সিলিং ফ্যানটি। দুটো কালো আধপোড়া দেহ স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হলো মর্গে। একরাশ চিন্তার কালো মেঘ জড়ো হচ্ছে, তার কপালে জমে উঠছে বিন্দু বিন্দু ঘাম। হাতের উল্টো চেটো দিয়ে ঘামটা মুছে নিয়ে এই মেন্টাল অ্যাসাইলামের সিকিউরিটি হেড দিগ্বিজয় সান্যাল কাপা কাপা হাতে আবারও দেখতে লাগলেন কাল রাতের সেই রেকর্ডেড ভিডিও ফুটেজটি। কি করে সম্ভব? একটা মানুষ এইভাবে দুই হাত পায়ে ভর করে কিভাবে ঘরে সিলিংয়ে উঠতে পারে? তার ওই চোখের দৃষ্টি, ও বাবা, কি অসহ্য দৃষ্টি! সাপের মতো ঠান্ডা এবং নিষ্প্রাণ সে দৃষ্টির প্রাণের লেশ মাত্র নেই। সেল নাম্বার 10-এর পেশেন্ট বড়ই রহস্যময় ব্যক্তিত্বের। দিন রাত ঘরের এক কোণে পড়ে থাকে আর দেওয়াল জুড়ে কিসব যেন লিখতে থাকে। ভাষাটা না বুঝতে পারলেও সেগুলো যে কোনো সাংকেতিক শব্দ, যা মন্ত্রের আকারে খোদাই করা, সেই বিষয়ে আমি স্পষ্ট। তবে তার থেকে অদ্ভুত যে একজন ফাঁসির আসামি যে সুস্থ হওয়ার ছাড়পত্র পেলেই তার ফাঁসি কার্যকর হবে, তার এমন ব্যবহার সত্যি গায়ে কাটা দেয়। কেউ ভয় ওই ঘরে যেতেই চায় না সহজে, গেলেও একসাথে অনেকে দল বেঁধে যায়। ওকে সামলাতে গিয়ে ইতিমধ্যে অনেকেই তার আক্রমণের শিকার হয়েছে। এইভাবে চলতে থাকলে তো মুশকিল। এদিকে এই মানসিক হাসপাতালে কোনো দুর্ঘটনা ঘটলে সমস্ত দায় যে আমার ওপরই বর্তায় হবে স্যার। কথাগুলো বলতে বলতে হতবিহ্বল দৃষ্টিতে তাকালো সিকিউরিটি চিফ অফিসার দিগ্বিজয় সান্যাল। তার ঠিক সামনে চেয়ারে বসে রয়েছেন অফ হোয়াইট রঙের শার্ট আর নেভি ব্লু কালারের জিন্স পরিহিত এক বছর 30-এর ব্যক্তি। মুখে ফ্রেঞ্চ কাট দাঁড়ি, মাথায় এক ঢাল কোকড়ানো ঘন চুল। জামার ওপর দিয়েও স্পষ্ট বোঝা যায় যে তিনি নিয়মিতভাবে শরীর চর্চা করেন। জামার হাতাটা সামান্য গুটিয়ে তিনি বিজয়কে বলে উঠলেন, এত বড় দুজন ডাক্তারের এইভাবে মৃত্যু সত্যি দুর্ভাগ্যজনক। পুলিশি তদন্তে আত্মহত্যার প্রসঙ্গ উঠে এসেছে, অন্তত আমার পর্যবেক্ষণ সেটাই বলছে। বাকিটা পোস্টমর্টম রিপোর্ট এলে জানতে পারবো। তবে আমি একটা বিষয় নিয়ে বড্ড দ্বন্দ্বে রয়েছি বিজয়। কোন বিষয় স্যার? ওই ভিডিও ফুটেজ তো? না, ঠিক সেটাও নয়। আমি ভাবছি যে যদি ধরেও নি এটা কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি, তবুও সিসিটিভি ক্যামেরায় চোখ রাখার পরেই, বস্তুত বলা ভালো ক্যামেরার লেন্সের সামনে আসা মাত্র কী এমন ঘটলো যে এই কন্ট্রোল রুমে পেশেন্টের গতিবিধি অবজার্ভ করতে করতে দুজন সুস্থ সবল মানুষ আত্মহত্যা করলো? হিপনোসিস তাদেরকে কোনোভাবে বশীভূত করে কাজ করতে বাধ্য করেছে, কিন্তু কে? আমি অনিমেষ রায়, হিউম্যান সাইকোলজির একজন প্রফেসর হলেও প্যারাসায়েন্স এবং অটোমিক ফিজিক্স বা পারমাণবিক পদার্থবিজ্ঞান নিয়ে বিস্তর পড়াশোনা চালিয়েছি। পারমাণবিক কোয়ান্টাম মেকানিক্সের এক সফল প্রয়োগ যা আধুনিক পদার্থবিজ্ঞানের পথ প্রশস্ত করেছে। ধারণা অনুযায়ী বলা যায় যে বস্তুটি মৌলিক বিল্ডিং ব্লক দিয়ে তৈরি হয়েছিল, যা প্রাচীন গ্রিকদের তারিখ নির্ণয় করতে সাহায্য করত। তারা অনুমান করেছিলেন যে পৃথিবী, বায়ু, আগুন এবং জল মৌলিক উপাদানগুলি তৈরি করতে পারে, যেখান থেকে ভৌত জগৎ তৈরি করা হয়েছে। আমাদের এই ভৌত শরীর লক্ষাধিক ইলেকট্রন এবং প্রোটন দিয়ে সৃষ্ট। এবার আসি এই হত্যার সাথে কোয়ান্টাম মেকানিক্সের কী সম্পর্ক রয়েছে। দুটো মানব শরীর যখন একে অপরের সংস্পর্শে আসে,
তখন এই দুটো দেহের ইলেকট্রন একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে সৃষ্টি করে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, যা তড়িৎ প্রবাহিত করে। তবে সেটা অধিকাংশ ক্ষেত্রে সেই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অ্যাক্টিভেটেড হয় না, ফলে অন্তত বিদ্যুতের শকে কেউ মারাও যায় না, কারণ তাদের নিয়ন্ত্রণ করতে যথেষ্ট রেজিস্ট্যান্স পাওয়া ক্যাপাসিটি আমাদের শরীরে রয়েছে। ব্যাপারটা যদিও এখনও থিওরি বেসড, তবুও কিন্তু এই ক্ষেত্রে শুধুমাত্র ক্যামেরার ওপ্রান্তে থাকা দুটো মানুষ যে কীভাবে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের সংস্পর্শে এলো আমি এখনও বুঝতে পারছি না। একজন মনোরোগ বিশেষজ্ঞ হওয়ার দরুন এটাকে ঠিক ভৌতিক কোনো ব্যাখ্যা দিতেও পারছি না। সেন্টার থেকে আমায় প্রধান সাইকিয়াট্রিস্টের পদে নিয়োগ করা হয়েছে, তাই এবার থেকে এই ঘটনার সমস্ত গতিবিধি আমি নিজে পর্যবেক্ষণ করব। তার আগে পেশেন্টের ফাইলটা আমার টেবিলে জমা করুন, অনেক কাজ বাকি আছে। সেলাম করে যখন বিজয় গটগট করে করিডোর দিয়ে হেঁটে গেল, তখনও অনিমেষ রায় বিড়বিড় করে যেন নিজের মনেই বলে চলেছেন, কিভাবে সম্ভব? মানবদেহে যখন প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান হয় তখন পরমাণু যে বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ, তাহলে না 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 হিসাব মিলছে না। সাইকোলজির দিক দিয়েও যদি দেখি, তাহলে কাউকে বশ করতে গেলে আগে জানতে হয় হিপনোসিস। তার জন্য তাকে সেই ব্যক্তির চোখের দিকে তাকিয়ে ভ্রম সৃষ্টি করতে হয়। ওষুধের মধ্যে, বিশেষ করে সরীসৃপদের মধ্যে একমাত্র সাপ তার শিকারকে এভাবে বশ করতে পারে, কিন্তু এখানে... কথাগুলো বলতে বলতে উঠে দাঁড়ালেন তিনি। মেন্টাল অ্যাসাইলামের লম্বা সুবিস্তৃত করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে তিনি দেখতে পেলেন করিডোরের দুই ধারে সারিবদ্ধভাবে রয়েছে এক একটি ঠান্ডা গারদযুক্ত সেল। সেলের বাইরে ঘুরপাক দিয়ে চলেছে এক একজন নীল পোশাক পরিহিত প্রহরীর দল। তাদের প্রত্যেকের হাতে একটি করে কালো রাবারের ডান্ডা। এগুলো দেখতে অনেকটা পুলিশের হাতে ধরে থাকা আধুনিক লাঠির মতন হলেও এর বিশেষত্ব এটির থেকে বিদ্যুৎ তরঙ্গ নির্গত হয়ে ধরাশায়ী করতে পারে যে কোনো আক্রমণকারীকে। সেলগুলোর মধ্য থেকে বেরিয়ে আসছে চাপা কান্নার আওয়াজ। কয়েকটি সেলের লোহার দরজায় কান পাতলে শোনা যায় ভেতরে থাকা পেশেন্ট কার সাথে যেন অনর্গল বক বক করে চলেছে। সেলগুলো পেরিয়ে তিনি একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়ালেন। নিচে চোখে দেখলেন এক বিরাট কৃত্রিম জলাশয় খনন করে সেখানে রোগীদের স্নান করানো হচ্ছে। কেউ নখ কিংবা চুল কাটছে, তো কেউ নিজের মনে কথা বলতে বলতে কার উদ্দেশ্যে যেন ধমক দিচ্ছে। তাদেরই মধ্যে একজন পেশেন্টকে দেখতে পেলেন বাকিদের থেকে একটু আলাদা। তিনি পদ্মাসনে বসে এক মনে বিড়বিড় করে চলেছেন কোনো এক দুর্ভেদ্য মন্ত্র। তার চোখ দুটি বন্ধ এবং মাথার কোঁকড়ানো চুল কাঁধ অবধি ছড়িয়ে রয়েছে। মুখটাও বেশ অস্পষ্ট। এখানকার ব্যবস্থা ভালো, অন্তত বাকি মেন্টাল অ্যাসাইলামগুলোর মতো পেশেন্টদের সাথে অন্তত গরু ছাগলের মতো ব্যবহার করে না। নিজের মনে এই কথাগুলো বলতে বলতে তিনি আরও খানিক সামনে এগিয়ে দেখতে পেলেন একটা লিফট। বাটন প্রেস করতেই সেটি ওপরে উঠে এল। লিফটে উঠে গ্রাউন্ড ফ্লোরের বাটন প্রেস করতেই লিফটটি দ্রুত হারে নিচে নামতে শুরু করল। লিফটের স্ক্রিনে ফুটে উঠছে কয়েকটি সংখ্যা, 3, 2, 1। হঠাৎ গ্রাউন্ড ফ্লোরে নামার আগেই লিফটটি কোনো এক যান্ত্রিক গোলযোগের কারণে ঘটাং করে এক শব্দ করে মাঝপথে আটকে গেল। তিনি লিফটের এমার্জেন্সি বাটন প্রেস করে কন্ট্রোল রুমের সাথে কথা বলতেই যাবেন, ঠিক এমন সময় লিফটের ভেতরের উজ্জ্বল আলো হঠাৎই জ্বলতে নিভতে শুরু করল। হঠাৎ করেই তার কানে এসে উপস্থিত হচ্ছে এক অদ্ভুত মন্ত্রের শব্দ। কেউ যেন বিড়বিড় করে কিছু যেন বলে চলেছে। মন্ত্রের ভাষা বড়ই জটিল, ঠিক সংস্কৃত নয় বটে, তবে দৃঢ় এক পুরুষালী কণ্ঠ যেন শুনতে পাচ্ছেন তিনি। খানিক পরেই একরাশ জমাট বাঁধা কুয়াশার আস্তরণ ধীরে ধীরে ঘিরে ধরল তাকে। তিনি দেখতে পেলেন সেই জমাট বাঁধা কুয়াশা
ধীরে ধীরে রূপ নিচ্ছে এক নারীর অবয়বে। তিনি 2 হাত দিয়ে চোখ কচলে দেখলেন লিফটের ভেতরে যিনি উপস্থিত হয়েছেন তিনি এক অপূর্ব রূপসী নারী। তার ঘন সোনালি চুল যেন কোমর ছাপিয়ে স্পর্শ করেছে মাটি। স্বর্ণকেশরী সেই নারীর ঊর্ধ্বাঙ্গ জুড়ে রয়েছে চোখ ধাঁধানো স্বর্ণালঙ্কার। নীল চোখের মণি জুড়ে ছড়িয়ে পড়ছে উত্তাল যৌবনের উচ্ছ্বাস। ধীরে ধীরে সে এগিয়ে আসতে লাগলো তার দিকে, প্রফেসর অনিমেষ রায়ের দিকে। ঘোর লাগা চোখে সে দেখে চলেছে সেই দৃশ্য। চোখের পলক পড়ছে না তার। 2 হাত সামনে বাড়িয়ে সে আঁকড়ে ধরতে চাইছে যেন তাকে। প্রফেসরও নিজের 2 হাত আলিঙ্গন করার ভঙ্গিমায় সামনে বাড়িয়ে দিল। ততক্ষণে থেমেছে সেই মন্ত্রোচ্চারণের শব্দ। অন্বেষ স্পষ্ট টের পাচ্ছে তার শরীরের মাতাল করা গন্ধ। তার সারা শরীরে চিকচিক করে সমুদ্রের হলদে বালুকণা। নিমেষের মধ্যে প্রফেসর টের পেলেন তার সারা শরীর কি যেন এক সাপের মতো শীতল স্পর্শ জড়িয়ে ধরেছে তাকে। দেবী, গ্রহণ করো আমায়, ধন্য করো এই অপবিত্র শরীর। এক অদ্ভুত ঘোর লাগা চোখে সে দেখতে পেল ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে তার রূপ। শরীর থেকে খসে খসে পড়ছে পচা গলা মাংসের স্তূপ। খসখসে চামড়ায় ঢাকা শরীরটি যেন পাথরের মতো কঠিন। মাথার চুলগুলো সাপের ফণার মতো খাড়া হয়ে রয়েছে, যেন নির্দেশ পেলেই তাদের তীব্র দংশনে অনিমেষের সারা শরীরে ঠেলে দেবে নীল বিষ। তার কোমর থেকে শরীরের বাকি অংশ এক বিশাল আকায় সাপের। টকটকে লাল চেরা জিভটা একবার বের করে নিয়ে বুলিয়ে নিল অনিমেষের মুখে। এরপর এক বিকট আর্তনাদ করে তার হিংস্র চাহনি মেলে বিড়বিড় করে বলে উঠল, অভিশাপের সারা জগ ব্যাহত রয়েছে। রক্ত তৃষ্ণায় শুষ্ক কণ্ঠনালী জুড়ে বয়ে চলেছে সবুজ করল। আমি যে অতৃপ্ত। বহু শতাব্দী ধরে এইভাবেই মিটিয়ে আসছে দেহের ক্ষুধা। তৃপ্ত করবে না আমায় অনিমেষ? হ্যাঁ, কি করবে না? অনিমেষ দেখতে পেল বিরাট হা হয়ে থাকা মুখটায় দেখা যাচ্ছে সারি সারি তীক্ষ্ণ দাঁত। মুখের ভেতরটায় ফুটে উঠছে আরো একটি মুখ। মুখটা তার বড় পরিচিত। এক কোকড়ানো চুলের পুরুষের মাথার খানিক অংশ চোখে পড়ছে যেন তার। ধীরে ধীরে চেরা জিভটা দিয়ে ঠোঁট দুটো চাটতে চাটতে সে তার পুরো মাথাটা মুখের ভেতর ঢোকাতেই যাবে। ঠিক এমন সময় খটাং শব্দ করে আবারও চলতে লাগলো সেই লিফট। স্ক্রিনে ফুটে উঠছে নাম্বার। ধীরে ধীরে লিফটটি গ্রাউন্ড ফ্লোরে এসে থামতেই এক ঝাঁক কুয়াশা যেন ঠেকে দিল সেই রহস্যময় নারীকে। ধীরে ধীরে চোখের সামনে থেকে বাতাসে মিলিয়ে গেল সেটি। চোখ মেলল প্রফেসর অনিমেষ রায়। তবে কি তিনি যা দেখলেন বা শুনলেন সবটাই অডিটরি ইলিউশন কিংবা দৃষ্টিভ্রম? ভ্রম বুঝি এতটাও বাস্তবিক হয়? লিফটের দরজা খুলতেই বেরিয়ে এলেন তিনি। বাইরে তখনও মেন্টাল অ্যাসাইলামের কর্মী এবং পেশেন্টদের জমায়েত। ধীরে ধীরে তিনি এগিয়ে গেলেন মাটিতে বসে থাকা সেই ঝাঁকড়া চুলের ব্যক্তিটির কাছে। সে তখনও ওই একইভাবে পদ্মাসনে বসে বিড়বিড় করে কিসব যেন বলে চলেছে। তিনি তাকে স্পর্শ করতেই জানেন ঠিক এমন সময় পেছন থেকে একজন টেনে ধরল তার হাত। তিনি চকিতে মুখ ঘুরিয়ে দেখলেন একজন এলোমেলো চুলের বৃদ্ধা তার হাত শক্ত করে ধরে রয়েছে। তার সাদা শাড়ি, পায়ে লোহার জং ধরা বেড়ি। যদিও এখন শুধু হোল্ডারটুকু রয়েছে। পেশেন্টদের দিনের এই একটা সময় এই জায়গাটায় মুক্ত অবস্থায় ছেড়ে দেওয়া হয়,
সেলে ঢোকা মাত্রই সেই হোল্ডারে বেঁধে দেওয়া হয় লোহার শিকল। সে হাতের ইশারায় তাকে কাছে ডেকে ফিসফিস করে বলে উঠল, যেও না, ওর কাছে খবরদার যেও না, সবাইকে মেরে ফেলবে, মেরে ফেলবে, মেরে ফেলবে, কিন্তু একদম জানে মেরে ফেলবে। কথাগুলো বলতে বলতে হঠাৎ বিকট হেসে হাততালি দিয়ে তিনি আবারও বলে উঠলেন, ওর শরীরে বিষ লেগে রয়েছে যে, যাকে স্পর্শ করবে সেই মারা যাবে। ওই দিন ওই দুই ডাক্তারকে মেরে ফেললো, মেরে ফেললো। এই বুড়ি, ছেড়ে দে ওনাকে। উনি কে জানিস? এখানকার নতুন ডাক্তার বাবু। পেছন থেকে ধমকের গলায় একজন প্রহরী বলে উঠল তাকে। অনিমেষবাবু মাথা ঘুরিয়ে দেখলেন নীল রঙের একটি আলখাল্লা গোছের জামা পরা একটি ছেলে ঠিক তার পেছনে কখন যেন এসে হাজির হয়েছে। দেখে বুঝতে পারলেন এখানকার কোন স্টাফ হবে। বয়স আন্দাজ বছর 20, বেশ বলিষ্ঠ গড়নের অধিকারী। স্যার, ওর কথায় কিছু মনে করবেন না। সেই কবে ছেলে মেয়ে ওকে এখানে রেখে গেছে, তারপর থেকে তো ওই মাসে মাসে টাকা পাঠানো ছাড়া মায়ের আর কোনো খবরও নেয় না। সে বৃদ্ধা ওদের দিকে একবার জুলজুলে চোখে চেয়ে নিয়ে ধীরে ধীরে নিজের মনেই বকবক করতে করতে চলে গেল। অনিমেষবাবু এরপর সেই একইভাবে পদ্মাসনে বসে থাকা লোকটির দিকে প্রহরীর দৃষ্টি আকর্ষণ করে বলে উঠল, ইনি কে? কি তার পরিচয়? অনিমেষের নির্দেশে সেই দিকে এক ঝলক তাকিয়ে নিয়ে এসে বলে উঠল, স্যার, আপনি এখানে নতুন, ধীরে ধীরে সবই জানতে পারবেন। তবে আপনি যার কথা বলছেন সে ঠিক আর 5টা বাকি পেশেন্টদের মতো নয় স্যার। কিন্তু কেন বলতে পারবে? এ তো দেখছি চুপচাপ বসে মেডিটেশন করছে, এর মধ্যে তো অস্বাভাবিকতা তেমন চোখে পড়ছে না। কালকে রাতের ঘটনাটা কি ভুলে গেলেন স্যার? এটাই তো সেই 10 নম্বর সেলের পেশেন্ট। এর নাম ঋদ্ধিক সেন। ঋদ্ধিক সেন মানে সেই ফেমাস রেডিও জকি ঋদ্ধিক সেন, যার কণ্ঠে প্রতি শনিবার রেডিও স্টেশনে একটি কি হরর পডকাস্ট শোনা যেত? হ্যাঁ স্যার, শেষে তো একদম যাতা কাণ্ড। কাল রাতে যে ভিডিও ফুটেজ আপনি দেখেছিলেন সেখানে তার মুখটা স্পষ্ট নয়। আর তাছাড়া আপনি সবে এসেছেন, আর এসেই শুনলেন যে কাল রাতে রহস্যজনকভাবে সিনিয়র মনোরোগ চিকিৎসক ডক্টর অখিলেশ ব্যানার্জি এবং এর আগে কর্মরত এখানকার এক জুনিয়র ডাক্তার গৌরব দাসমুন্সি নিজেদের শরীরে ওই রবারের লাঠির দ্বারা বৈদ্যুতিক তরঙ্গ প্রবাহিত করে নিজেদের শেষ করে দিয়েছে। আমি বলছি স্যার, এখানে বিশেষ কেউ ঘাঁটায় না ওকে। প্রায় 1 বছর আগে কলকাতা হাইকোর্টে একটা কেস উঠেছিল, যেখানে একজন ব্যক্তি কোনো এক অজানা কারণে তার স্ত্রী এবং একমাত্র মেয়ের গলার নলি কেটে খুন করেছিল। এরপর নিপুণভাবে সেই দেহের ক্ষতস্থান সেলাই করে তাদেরকে একই ঘরে রেখে দিয়েছিল। দিনরাত এসি অন করে রাখত, যাতে বাইরে মৃত শরীরের বাসি পচা গন্ধ না বেরোয়। কিন্তু প্রতিবেশীদের মনে একদিন সন্দেহ জাগলো, কারণ স্বাভাবিকভাবেই তারা তার স্ত্রী এবং মেয়েকে অনেকদিন ধরেই ঘরের বাইরে আসতে দেখছে না। তাই একদিন তারা ঋদ্ধিক সেন যখন রেকর্ডিংয়ের জন্য স্টুডিও গিয়েছে, চুপিসারে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ঘরের লকডোর ভেঙে উদ্ধার করে 2টি মৃত শরীর। দূর থেকে দেখলে মনে হবে তারা যেন গভীর ঘুমে অচেতন, কিন্তু কাছে যেতেই চমকে যায় তারা। ততক্ষণে মৃত শরীরে শুরু হয়ে গিয়েছিল রিগার মর্টিস। জায়গায় জায়গায় খসে পড়ছে মাংস, সেখান থেকে বেরিয়ে এসেছে শরীরের সাদা হাড়। কিন্তু আবাসনের লোকদের মতে ঋদ্ধিক নাকি প্রতিদিনই ঘরে খাবার কিনে ঢুকত। সেই খাবারও একা খেত না ফেলে দিত তা জানা নেই, কিন্তু কি অদ্ভুত কাণ্ড স্যার, পুলিশ যখন সেই সকল মৃতদেহের পোস্টমর্টম করে তাদের প্রত্যেকের স্টমাকেই খাবারের অংশ পেয়েছে। এখন অদ্ভুত প্রশ্ন এটাই যে মরে যাওয়ার পরেও কিভাবে কেউ খাবার খেতে পারে। তাছাড়া একজন সুস্থ সবল মানুষ তাদের প্রিয়জনদের এভাবে মারলই বা কেন? যখন তাকে স্টুডিও থেকে অ্যারেস্ট করে লালবাজার নিয়ে যাওয়া হলো, তখন সে শুধু একটাই কথা বারবার বলে যাচ্ছিল, জানেন? সেটা কি? প্রশ্ন করল অনিমেষ। ভ্রুজোড়া খানিক ওপরে তুলে প্রহরী বলে উঠল, বলছিল কোনো এক দেবীর বলি প্রদত্ত এই 2টি শরীর,
দেবী নাকি তাদের দিয়ে গিয়েছেন অমরত্ব। প্রতি রাতে তারা প্রাণ ফিরে পায়। কি অদ্ভুত, তাই না? যখন তাকে এই হত্যার কারণ জিজ্ঞেস করা হয়েছিল, তখন সে উন্মাদের মতন হাসতে হাসতে বলেছিল দেবী নাকি স্বয়ং তার বলি নিয়েছেন, সে নিমিত্ত মাত্র। একেবারে বদ্ধ উন্মাদ স্যার। সারাদিন নিজের মতন থাকে, শান্তই থাকে, বিশেষ কাউকে বিরক্তও করে না। কিন্তু রাত নামলেই তার সেল থেকে অদ্ভুত সব শব্দ ভেসে আসে। জানেন, আমি নিজেও ওনার কণ্ঠের ফ্যান ছিলাম। কি দারুণ গল্প পাঠ করতেন তিনি। এইসব ঘটনা ঘটার আগে তিনি এক গ্রিক পুরাণের অভিশপ্ত দেবী মেডুসার কাহিনী তুলে ধরতেন সবার সামনে। আর তারপরই তো এই ঘটনা। যাকে, আমার অনেক কাজ বাকি রয়ে গেল। আপনি নিজের খেয়াল রাখবেন স্যার, এবং এর থেকে একটু সাবধানেই থাকবেন। কথাগুলো এক নাগাড়ে বলে গটগট করে হাঁটতে লাগলো সে। অনিমেষ আবারও পেছন ফিরে ঋদ্ধিক সেনের দিকে ফিরতেই যাবেন, ঠিক এমন সময় তিনি দেখতে পেলেন তার সামনে এসে কখন তার অজান্তে সে নিজে দাঁড়িয়ে রয়েছে। তার সারা মুখ ঢাকা এক গোছা কোকড়ানো ঝাঁকড়া চুলে। মুহূর্তে থমকে দাঁড়ালেন তিনি। তার দিকে তাকিয়ে বিশ্রী এক হাসি হেসে ঋদ্ধিক সেন ফ্যাঁসফ্যাঁসে গলায় বলে উঠল, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, বড় বড় কষ্ট এখানে। দেবী যে ভোগ পাচ্ছে না, ভোগ পাচ্ছে না। উনি বড় ক্ষুধার্ত ডাক্তারবাবু, বড় ক্ষুধার্ত। আসুন আসুন আসুন, আজ রাতে আমার ছেলে আসুন। আপনাকে যে অনেক কিছু বলার আছে। যা শুনলে সে অর্ধ সমাপ্ত ইতিহাস। পুরোটা যদি শুনতে হয়, আসুন না, আসুন রাতে আসুন। কিন্তু একা আসবেন, কেমন? আর একটা কথা ডাক্তারবাবু, আপনিও কিন্তু একই ভুল করতে যাবেন না, একই ভুল করতে যাবেন না। দেবীকে চোখে দেখার সৌভাগ্য কিংবা দুর্ভাগ্যই যে বিপদজনক, এটা নিশ্চয়ই আপনাকে বোঝাতে হবে না। নিশ্চয়ই বুঝতে পারছেন? একই ভুল আপনারা প্রত্যেকে করতে গিয়েছিলেন ডাক্তারবাবু। ডাক্তার অখিলেশ ব্যানার্জি, ডাক্তার গৌরব দাস, মুন্সি, তারও আগে আমার স্ত্রী ঋদ্ধি এবং আমার মেয়ে মেরিতমা একই ভুল করতে গিয়েছিল। একই ভুল করছে ওরা। ডাক্তারবাবু, উপযুক্ত মন্ত্র পাঠ করে এদের শুদ্ধিকরণ না ঘটিয়ে দেবীকে যে চাক্ষুষ দেখতে গেলে এই মূল্যই দিতে হবে, এই মূল্যই দিতে হবে। আর আপনিও তো খানিক আগে যাকে সেসব কথা বাদ দিন। দেবী যাকে নিজে দেখা দেন, তার মানে একটাই ডাক্তারবাবু, তিনি নিজের আধার খুঁজে নিয়েছেন, খুঁজে নিয়েছেন। এবার আমি মুক্তি পাবো, এবার আমি মুক্তি পাবো, এবার আমার মুক্তি পাবো। কথাগুলো বলে ধীরে ধীরে দুটো পা টেনে টেনে এগিয়ে চলল সে তার সেলের দিকে। সেল নাম্বার 10, যাকে ঘিরে তৈরি হয়েছে এক তীব্র চাঞ্চল্য। মে আই কাম ইন, ডক্টর অনিমেষ রায়? ও বিজয়, প্লিজ কাম ইন। বলো, কি বলবে? হাতে ধরে রাখা ফাইলটি পাশে সরিয়ে রেখে মেন্টাল অ্যাসাইলামের চিফ সিকিউরিটি অফিসার বিজয়ের মুখোমুখি বসলেন অনিমেষ। ফাইলের উপর লেখা রয়েছে পেশেন্টের নাম, পরিচয় এবং মেডিকেল রিপোর্টের ডিটেলস। ঋদ্ধিক সেন। সেই দিকে এক ঝলক তাকিয়ে বিজয় বলে উঠল, স্যার, শুনলাম আজ আপনি ঋদ্ধিক সেনের সাথে সামনাসামনি কথা বলেছেন। সে নাকি আপনাকে তার সেলে একা যেতে বলেছে। যাবেন না স্যার, ভুলেও যাবেন না। এই কাজ একদমই করবেন না স্যার। এর আগে যারাই একা গিয়েছে তারা ওর হাতে মারাত্মকভাবে জখম হয়েছে।
ওই আগে একবার তো আমাদেরই একজন স্টাফ নিউ জয়েনিং ছিল আর কি, রাতের বেলা কিছু একটা অপ্রাকৃতিক শব্দের আওয়াজ শুনে একা দেখতে গিয়েছিল। তাকে বারবার বলা হয়েছিল যে কোনোভাবেই যাতে ওই সেলে একা না যায়, যদি একান্তই কোনো প্রয়োজন পড়ে তাহলে ওয়াকি টকিতে নিয়ার বাই গার্ডকে খবর দিতে। খানিক্ষণ বাদে তার মরণ আর্তনাদ শুনে আমরা ছুটে গিয়ে দেখি ওই পাগলটা হাঁটুতে ওই অত বড় শরীরটাকে তুলে নিয়ে গলায় দাঁত বসিয়ে গলা কামড়ে ধরেছে, আর বিড়বিড় করে বলেছে দেবী যে বড়ই তৃষ্ণার্ত, দেবীর যে বড্ড খিদে। এরপর সকলে তাকে টেনে নিয়ে ছাড়িয়ে বিছানায় শুয়ে দিয়ে ইলেকট্রিক শক দিয়ে ঠান্ডা করেছিলাম। এখন অবশ্য আগের মতো আর ভায়োলেন্ট হয়ে ওঠে না, শুধু ওই কাল রাত্রের ঘটনাটা বড্ড ভাবাচ্ছে স্যার। আর হ্যাঁ, এইটা দিন আপনার সুরক্ষার ক্ষেত্রে কাজে আসবে। এই বলে একটা ওয়াকি টকি আর একটা রবারের ডান্ডা এগিয়ে দিল তার দিকে। স্যার, এই রবারের ডান্ডাটার নিচে যে দুটো সুইচ রয়েছে তার মধ্যে একটা সাইরেন বাজিয়ে এবং আলো বিচ্ছুরণ করে বিপদ সংকেতের জানান দেয়, এবং অন্যটি 5000 ভোল্টের বৈদ্যুতিক তরঙ্গ প্রবাহিত করতে সাহায্য করে। এই ওয়াকি টকি দিয়ে আপনি বিপদে পড়লে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে সাহায্য পেতে পারবেন, তবে একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যেই কাজ করে এটা। আমি আবারও বলছি স্যার, আপনি একা যাবেন না। তুমি বলতে চাইছো এটা একটা ট্র্যাপ, তাই তো? জানি না, তবে খানিক থেমে আবারও বিজয় বলল, আপনি তো ঋদ্ধিক সেনের কেস ফাইল স্টাডি করেছেন, কিছু বুঝতে পারলেন? অদ্ভুত কেস বিজয়, এমনই একটা ঘটনা আমি আগেও শুনেছিলাম। সময়টা 1800 দশক। ওয়াশিংটনে একটা মেয়ে যার নাম এমিলি এন্ডারসন, সে তার গোটা পরিবারকে এক রাতের মধ্যে নৃশংসভাবে শেষ করে দিয়েছিল। সেই সময় চার্চের ফাদার রবার্ট ব্রাউনি কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন যে এমিলি ওয়াজ পজেসড বাই সাম সুপার ন্যাচারাল অ্যান্টিসিস, কারণ এমিলির বাবা এবং মা জীবিত অবস্থায় এমিলির কিছু অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে চার্চের দ্বারস্থ হয়েছিলেন। স্বাভাবিকভাবে আইন তো এসব প্যারানর্মাল অ্যাক্টিভিটিতে বিশ্বাস করে না। এদিকে প্রমাণ হিসেবে কোর্টে জমা করা হলো এমিলির এক্সরসিজম চলাকালীন একটা ভিডিও ফুটেজ, যেখানে এমিলি এক অদ্ভুত পৈশাচিক গলায় বিড়বিড় করে চলেছে যে তার শরীরে যে রয়েছে সে ওই বাড়িটার বড় ছেলে পিটার। প্রকৃতপক্ষে এমিলি এবং তার পরিবার যে বাড়িটি কিনেছিলেন সেটি ছিল হন্টেড, এবং এই পিটার ছিল একজন অকালিস্ট যে ওই ঘরে বসে প্রেত চর্চা করত। তো এক রাতে সে স্বয়ং শয়তানকে নিজের আত্মার আহুতি দেয়। গান অ্যান্ড শর্ট কেস। কেসটা সেই সময় সুইসাইড কেস বলে রেজিস্টার করা হয়। এমিলি একজন ভালো মনের ধার্মিক নারী ছিল, তাই স্বয়ং শয়তান তার পবিত্র আত্মাকে পিটারের দ্বারা নিজের বশীভূত করে তাকে দিয়ে একে একে সকলকে হত্যা করায়। এই ঘটনা নিয়ে পরবর্তীকালে হলিউডে অনেকগুলো চলচ্চিত্র বেরিয়েছে। সমস্ত তথ্য প্রমাণ অনুসন্ধানের পর ফাদারকে মিথ্যে দোষে চার্চ থেকে বহিষ্কার করার নির্দেশ দেয় কোর্ট, এবং এমিলিকে প্রথমে কয়েক বছর মেন্টাল অ্যাসাইলামে রাখার পর ফাঁসির সাজা ঘোষণা করে। এও এক ডেমনিক পজিশনের গল্প বিজয়, ঠিক আমাদের ঋদ্ধিক সেনের কেসটার মতো। তবে কেস ফাইল পড়ে যা বুঝলাম এটা স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডারের সমস্যা। রাতের পর রাত স্টুডিওতে গ্রিক পুরাণের অভিশপ্ত দেবী মেডুসার গল্প পাঠ করতে করতে হয়তো সেই দেবীকে নিজের মধ্যে অনুভব করতে শুরু করে। পরবর্তীকালে সেই দেবী, বলা ভালো দেবীর কাল্পনিক সত্তাকে নিজের মধ্যে অনুভব করতে শুরু করে। ফলে ধীরে ধীরে সে তার ভেতরে থাকা দেবীর সত্তাধীন হতে শুরু করে। নিজের স্ত্রী আর মেয়েকে দেবীর বলি হিসেবে উৎসর্গ করেছিল যাতে দেবী তুষ্ট হন। পুলিশি যারার মুখে পড়ে সে বারবার এটাই বলেছিল যে সে খুন করেনি, স্বয়ং দেবী নাকি তার বলি নিয়েছেন, সে নিমিত্ত মাত্র, দেবীর এক আধার। তবে কাল রাতের ওই ভিডিও এবং 2 ডাক্তারের এইভাবে আত্মহত্যা করা আমায় ভীষণ ভাবিয়ে তুলেছে বিজয়। কাল যে কোয়ান্টাম মেকানিক্সের থিওরি বলেছিলাম মনে আছে? হ্যাঁ, আপনি বলেছিলেন মানব দেহে যখন প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান হয় তখন পরমাণু যে বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ। তাহলে ব্যাপারটা দাঁড়ায় যে যখন একজনের শরীরে মাত্রাতিরিক্তভাবে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হয়, একমাত্র তখনই যে বিপুল মাত্রায় বৈদ্যুতিক তরঙ্গ প্রবাহিত হয়,
তাতে যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয় তার সংস্পর্শে কেউ এলে এমন অনেক অস্বাভাবিক ঘটনা ঘটতে পারে যা সাধারণ মানুষের জ্ঞানের পরিধির বাইরে। ভাবুন স্যার, একজন সাধারণ মানুষের শরীর জুড়ে এতটা বৈদ্যুতিক তরঙ্গ পৃষ্ঠের সৃষ্টি হয় না। ঠিকই বলছো। আমরা সাইকোলজিক্যাল কোয়ান্টাম মেকানিক্সের থিওরি, প্যারানর্মাল পয়েন্ট অফ দি ভিউ থেকে সব দিক থেকে কেসের বিচার করলাম, তবুও দুটো বিষয় এখনও বুঝতে পারলাম না। এক, হিপনোসিস কিভাবে সিসিটিভি ক্যামেরার দুপ্রান্তে থাকা মানুষগুলোর মধ্যে সম্ভব, আর দুই নম্বরটা কি? 2 নম্বরটাই আমায় আরও বেশি ভাবাচ্ছে বিজয়। কিন্তু বিষয়টা ঠিক কি স্যার? আমি এখনও পর্যন্ত কাউকে বলিনি এ ব্যাপারে, তোমাকেই প্রথম বলছি। আজ লিফটে করে যখন নিচে যাচ্ছিলাম, একতলায় নামার আগেই লিফট আটকে যায়। আমি ভীষণ ভয় পেয়ে যাই। ভয় পাওয়ার কারণ কিন্তু লিফটের যান্ত্রিক গোলযোগ নয়, বরং আমিও যে তাকে দেখেছি বিজয়, নিজের চোখে তাকে দেখেছি, অনুভব করেছি তার অস্তিত্ব। কার অস্তিত্ব? গ্রিক পুরাণের অভিশপ্ত দেবী মেডুসা। হোয়াট? চেয়ার ছেড়ে প্রায় লাফিয়ে উঠল বিজয়। অনিমেষের দিকে বিস্ফারিত দৃষ্টি মেলে বলে উঠল, আপনি তাকে দেখেছেন? কিন্তু কিভাবে? শান্ত হ বিজয়, এত উত্তেজিত হওয়ার মতো কিছু হয়নি। আসলে এই দেবী মেডুসার বিষয়টা আমার মাথায় আগে থেকেই ঘুরছিল, তাই হয়তো হ্যালুসিনেট করেছি, যদিও এর আগে এমনটা হয়নি। বলতে পারো অপটিক্যাল ইলিউশন। তবে একটা বিষয়, যখন নিচে গিয়ে সমস্ত পেশেন্টদের মধ্যে ওকে দেখলাম, বিশেষ করে ওর ধ্যানমগ্ন রূপ, বড়ই আশ্চর্য হয়েছিলাম। এরপর যখন কথা হলো, সে আমায় বলল যে সে জানে স্বয়ং দেবী আমায় নিজে থেকেই দেখা দিয়েছেন, তখন সত্যি অবাক হয়ে গেছিলাম। বিজয়, আমায় পুরো ব্যাপারটা জানতেই হবে। ওর কথা অনুযায়ী যে বা যারা দেবীকে ছলনার আশ্রয় নিয়ে দেবীর দর্শন পেতে চেয়েছে, তাদের স্বয়ং দেবী হত্যা করেছেন। কিন্তু আমার ক্ষেত্রে দেবী নাকি স্বয়ং খুঁজে নিয়েছেন তার আধার। গ্রিক পুরাণ অনুসারে দেবী মেডুসা ছিলেন দেবী অ্যাথেনার একনিষ্ঠ ভক্ত। দেবী মেডুসা ছিলেন পাতালকন্যা, তার বাস ছিল সমুদ্রের তলদেশে, কিন্তু স্থলে অবতীর্ণ হওয়ার অনুমতি তার ছিল না। দেবী মেডুসা ছিলেন সকল দেবীর চেয়ে সুন্দরী। একদিন তিনি দেবী অ্যাথেনার কাছে নিবেদন জানান যে দক্ষিণ সাগর পাড়ে তিনি সূর্যাস্ত দেখতে চান, কিন্তু কোনো এক বিশেষ কারণবশত তিনি অনুমতি দেননি। দেবী মেডুসা এতে মনক্ষুণ্ণ হয়ে তার আরাধ্য দেবীকে অপমান করে বলে ওঠেন যে তিনি দেবী অ্যাথেনার চেয়েও সুন্দরী, তাই তিনি মেডুসাকে সকলের সামনে আনতে চান না। এতে দেবী অ্যাথেনা তাকে অভিশাপ দেয় যে যে রূপের দম্ভে সে তাকে অপমান করলো, সেই রূপ হয়ে যাবে এক কদাকার দানবীর। এরপর থেকে দেবী মেডুসার সেই ভয়াবহ রূপের পরিবর্তন ঘটতে থাকে। তার দীর্ঘকায় সোনালি চুল পরিণত হয় সাপে, তার শরীরের রং সবুজ বর্ণের হয়ে যায় এবং তার কোমর থেকে পা অব্দি অংশ পরিণত হয় সাপে। এই অর্ধমানবী এবং অর্ধ সর্পের শরীর নিয়ে দেবী ভয়ঙ্কর রূপ ধারণ করেন। তার দিকে যেই তাকায় সে পাথরে পরিণত হয়। তবে এখানে এই কেসে সকলে মারা গেছেন। হয় দেবী কাউকে আধার বানিয়ে তাকে দিয়ে হত্যা করিয়েছেন, নয়তো তাকে বশীভূত করে আত্মহত্যা করতে বাধ্য করিয়েছেন। এর মানে একটাই বিজয়। কি স্যার? দেবী আবারও নতুন রূপেই ধরাধামে পূজিত হতে চান। খেয়াল করে দেখো, যে সকল ব্যক্তিকে হত্যা করেছেন তারা আবারও নতুনভাবে জেগে উঠছে, হয়ে উঠছে দেবীর আজ্ঞাবহ গোলাম। আজ ঋদ্ধিক সেন আমায় বললেন স্বয়ং দেবী নাকি খুঁজে নিয়েছেন আধার। এখানে একটা জিনিস বিশেষভাবে উল্লেখ্য, এখানে দেবী কিন্তু নিজে উপস্থিত নেই। অর্থাৎ দেবী মেডুসার মূর্তির দিকে যদি কেউ চেয়ে থাকে, সে পাথরে পরিণত হয়, কিন্তু এখানে দেবীর মূর্তি কোথায় সেটা তো নেই। তাহলে যে বা যারা দেবী মেডুসাকে নিয়ে চর্চা করে, স্বয়ং দেবী নিজে তাকে আধার বানিয়ে তোলেন। প্রত্যুত্তরে বিজয় কিছু একটা বলতেই যাচ্ছিল, ঠিক এমন সময় তার হাতে ধরে রাখা ওয়াকি টকি সশব্দে বেজে উঠল। ফোনের বাটন প্রেস করতেই ও প্রান্ত থেকে ভেসে এলো এক গার্ডের ভয়ার্ত গলার আওয়াজ। বিজয় 12 নম্বর সেলের কাছে রয়েছি। এই মুহূর্তে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে। ওভার। ঠিক কি ঘটেছে? বিজয় 12 নম্বর সেলে যে বৃদ্ধ মহিলা ছিলেন, যাকে তার বাড়ির লোক রেখে গিয়েছিল, খানিকক্ষণ আগে এক অদ্ভুত গোয়ানি শব্দ পেয়ে সেলের দরজা খুলে দেখি ওই মহিলা। উফ উফ, কি বিভৎস দৃশ্য! আপনি তাড়াতাড়ি আসুন,
আপনি তাড়াতাড়ি আসুন। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ওভার অ্যান্ড আউট। ভয়ার্ত দৃষ্টিতে বিজয় একবার ডাক্তার অনিমেষ রায়ের দিকে চেয়ে বলে উঠল, স্যার, সাংঘাতিক কিছু একটা নিশ্চয়ই ঘটে গিয়েছে। আমাদের এক্ষুনি একবার যেতে হবে। আচ্ছা, 12 নম্বর সেলে যে পেশেন্ট থাকে তাকে মনে হয় আমি চিনি। হ্যাঁ, আজ সকালে আপনাকে যেই বুড়ি উত্ত্যক্ত করছিল, আমি শুনেছি ব্যাপারটা ওই গার্ডের মুখ থেকে। যে আপনাকে ঋত্বিকের কেসের ব্যাপারটা বলছিল, ওর নাম অনুপম, এবং যে বুড়ির কথা বলা হচ্ছে তার নাম বিমলা গোস্বামী। প্রায় 2 বছর ধরে সে আমাদের এখানেই রয়েছে। জানি না এই মুহূর্তে তার ঠিক কী অবস্থা। ঠিক আছে, আর কথা বাড়াতে হবে না, চলো আমিও যাচ্ছি। ধীরে ধীরে 2 জোড়া পায়ের মচমচ আওয়াজ মিলিয়ে যেতে লাগলো। লম্বা করিডোরের 2 পাশে থাকা সেলগুলো থেকে মাঝে মাঝেই ভেসে আসছে কান ফাটানো হাসির আওয়াজ কিংবা গুমড়ে ওঠা কান্নার শব্দ। ধীরে ধীরে তারা 10 নম্বর সেলের সামনে এসে উপস্থিত হতেই অনিমেষ শুনতে পেল ভেতর থেকে ফিস ফিস শব্দে ভেসে আসছে দুর্বোধ্য মন্ত্রোচ্চারণের ধ্বনি। এক অপার্থিব কণ্ঠস্বর কানে ভেসে আসছে যেন তার। সে বিজয়কে হাতের ইশারায় ইঙ্গিত করে সামনে এগিয়ে যেতে বলে কান পাতল লোহার দরজায়। ভেতর থেকে তখনও ভেসে আসছে চাপা স্বরে কোনো এক দুর্বোধ্য মন্ত্রের শব্দ। এবার লোহার দরজার ঠিক ওপরে আড়াআড়িভাবে অবস্থান করা একটা স্বচ্ছ কাঁচের ছোট্ট অংশ, যা দিয়ে ভেতরটা দেখা যায়, সেখানে চোখ রাখতেই সে দেখতে পেল তারই দিকে তাকিয়ে রয়েছে একজোড়া সবুজ চোখ, স্থির নিশ্চল। কিন্তু সেই দুটো চোখ দিয়ে ঠিকরে বেরিয়ে আসছে চোখ ধাঁধানো সবুজ দুটি। ধীরে ধীরে তার চোখের সামনেটা কেমন যেন ঘোলাটে হয়ে এলো। এক অদ্ভুত ঘোর লাগা চোখে সে চোখের পলক না ফেলে একটানা তাকিয়ে রইল সেই দিকে। খানিক পরেই তার কানে ভেসে এলো এক নারী কণ্ঠের পৈশাচিক অট্ট হাসি। তোর মুক্তি চাই? দেবীর অংশে বিলীন হয়ে অলৌকিক শক্তি চাই না তোর? আমি যে কত জন্ম ধরে শুধু তোরই অপেক্ষায় রয়েছি। আমি যে আধার চাই, চাই আমার ভক্তের মাঝে নিজের পুরনো খোলস ছেড়ে আবার নতুন রূপে পূজিতা হতে। অভিশাপের বিষাক্ত দংশনে আমার আজ এই কদর্য রূপ। কিন্তু কিন্তু ইতিহাস ভুলে গিয়েছে, প্রাচীন গ্রিক সাম্রাজ্যে আমার ন্যায় রূপসী নারী কমই ছিলেন। স্বয়ং দেবী অ্যাথেনা ঈর্ষা করতেন আমায়, আর তাই তো আমায় দিয়েছিলেন এমন এক অভিশাপ, যার ফলে আজ আমার এই ভয়াবহ। আয় 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 আমার ভেতরে আয়, আমি যে তোর অপেক্ষায় রয়েছি। আয় আয় আমার ভেতরে আয়। স্যার, আপনি এখানে কি করছেন? হঠাৎই পেছন থেকে ভেসে এলো বিজয়ের কণ্ঠস্বর। হ্যাঁ, ও না না, তেমন কিছু না। হঠাৎ মনে হলো এই ঘর থেকে একটা আওয়াজ শুনলাম, তাই দাঁড়িয়ে গেছিলাম। ওদিকের কি অবস্থা? সেটা দেখার জন্যই তো ডাকছি আপনাকে। আমি 12 নম্বর সেলের সামনে গিয়ে দেখি আপনি পেছনে নেই, তাই আপনাকে খোঁজার জন্যই তো ছুটে এসে দেখি আপনি এই 10 নম্বর সেলের সামনে ঠায় দাঁড়িয়ে রয়েছেন। ও হ্যাঁ, যাক ছাড়ো সেসব, চলো দেখি কি অবস্থা। দুজনে মিলে হেঁটে চলল 12 নম্বর সেলের দিকে। যেতে যেতে অনিমেষ আবারও যেন শুনতে পেল 10 নম্বর সেলের ভেতর থেকে তার কানে ভেসে আসছে এক নারী কণ্ঠের পৈশাচিক অট্টহাসির শব্দ।
বারো নম্বর সেলের সামনে তখন বেশ কিছু মানুষের জটলা বেঁধেছে। ঘরের সিলিং থেকে ঝুলছে একটা দেহ। ছোট্ট জানলাটা দিয়ে ধেয়ে আসা বাতাসে সেই মৃতদেহ এদিক ওদিক দুলে চলেছে যেন। হা হয়ে ওপরে সেই দুলতে থাকা বৃদ্ধার মৃত শরীরটিকে দেখতে লাগলেন তিনি। এই সেই চেনা মুখ, যা সে আজ সকালেই দেখেছে। এই বৃদ্ধা তাকে বারবার বাধা দিচ্ছিল যাতে সে 10 নম্বর সেলে ওই ঋত্বিক সেনের কাছে যেন না যায়। তাই কি স্বয়ং মেডুসা তার প্রাণ নিল, নাকি সেও দেবীকে নিজের চোখে দেখেছিল? সেসব জানার আর কোনো উপায় নেই। সে ইতিমধ্যে অনেক প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছে। কিভাবে দেবী তার শিকারকে আকৃষ্ট করে সেই বিষয়টিও এখন তার জানা। তবে কয়েকটি প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে ঋত্বিক সেনের কাছে। ঝুলন্ত লাশটাকে ধরাধরি করে নামিয়ে আনলো কয়েকজন গার্ড। একজন স্ট্রেচারে করে নিয়ে গেল সেটি মর্গের ঠান্ডা ঘরে। এরপর কিছু অফিসিয়াল ফর্মালিটি পূর্ণ করে ডেড বডিকে পুলিশের কাছে হ্যান্ডওভার করা হবে। তারাই পোস্টমর্টেম করে লাশটিকে তার পরিবারের কাছে পাঠিয়ে দেবে। পরপর এতগুলো দুর্ঘটনায় এরপর হয়তো এই মেন্টাল অ্যাসাইলাম বন্ধও হয়ে যেতে পারে। হয়তো তাকেও আবার ফিরে যেতে হবে তার পুরনো পেশায়। এরপর সে বিজয়কে ডেকে বলল, শোনো, আমি এক্ষুনি এই মুহূর্তে 10 নম্বর সেলে যেতে চাই। আমার ঋত্বিক সেনের সাথে কথা বলাটা বড্ড জরুরি। আর হ্যাঁ, আমার যদি কোনো ক্ষতি হয় তার দায়ভার সম্পূর্ণ আমার একার। ওকে? কিন্তু স্যার আপনি একা? একাই যাব আমি। অনেক হয়েছে, আর না, আমি জানতে হবে সবটা, নইলে আমি সুস্থ করতে পারবো না ওকে। আর এই হত্যাকাণ্ড বন্ধ হবে না। তাছাড়া এই ওয়াকি টকি আর রবারের লাঠিটা তো রইলই। আর হ্যাঁ, একটা কথা, তুমি সিসিটিভি ক্যামেরার মেইন কন্ট্রোল রুমে যাও, আর এখানকার কাজ মিটে গেলে একজন গার্ডকে বাইরে দাঁড়াতে বলো। কন্ট্রোল রুমের মেন অ্যাক্সেস থেকে 10 নম্বর সেলের দরজাটা খোলো বিজয়। আর কোনো কথা না বাড়িয়ে অনিমেষ বিজয়কে হতবাক করে পৌঁছলো 10 নম্বর সেলের সামনে। ভেতর থেকে আর কোনো শব্দ ভেসে আসছে না, শুধু কান পাতলে শোনা যাচ্ছে লোহার শিকলের ঝনঝন শব্দ এবং গভীরভাবে শ্বাস নেওয়ার আওয়াজ। মনে হচ্ছে কেউ যেন প্রবল আক্রোশে বাতাসে ছড়িয়ে দিচ্ছে মৃত্যুর বিষাক্ত নিঃশ্বাস। খটাং শব্দ করে খুলে গেল 10 নম্বর সেলের দরজাটা। ঘরের মধ্যে অবস্থান করছে এক জমাট বাঁধা অন্ধকার। ধীরে ধীরে সেই ঘরে প্রবেশ করতেই অনিমেষের নাকে ভেসে এলো এক তীব্র মাংস পচা কটু গন্ধ। দেখা যাচ্ছে না তাকে, সেই বহু আকাঙ্ক্ষিত পুরুষ যার কাছে রয়েছে তার সকল প্রশ্নের উত্তর। কই সে? কোথায় সে? এই ঘরে যে কেউ থাকে তার চিহ্ন মাত্র অবশিষ্ট নেই। এদিক সেদিক তাকাতে তাকাতে সে এগিয়ে চলল ঘরের মাঝে। ঠিক সেই সময় তার ঘাড়ের কাছটায় হঠাৎ করেই সে অনুভব করল এক হিমশীতল ঠান্ডা দীর্ঘ নিঃশ্বাস। চকিতে পেছন দিকে দেখল সে। দেখতে পেল একরাশ অন্ধকারের মাঝে যেন ধিকি ধিকি জ্বলছে দুটো সবুজ চোখের মণি। ধীরে ধীরে স্বচ্ছ হলো সেই অবয়ব। একরাশ ঘন কোঁকড়ানো চুল ঢেকে রেখেছে তার গোটা মুখ। শরীরে পড়ে রয়েছে একটি সাদা পোশাক, যা এখানকার প্রতিটি পেশেন্টদেরই পরানো হয়। খিলখিলিয়ে হেসে উঠে বলে উঠল সে, ভয় পেলে বুঝি? আমায় ভয় পেয়েছ? বড় ভয় খারাপ জিনিস, জানো তো ডাক্তার। হ্যাঁ, আমি আবার কাউকে ভয় দেখাতে একদম পছন্দ করি না। মুখে ঘর ঘর শব্দ করতে করতে কথাগুলো বলে আবারও সে বলে উঠল, চিন্তা করো না ডাক্তার, আমি
তোমার কোনো ক্ষতি করব না, শুধু শুধু তোমায় আমার জীবনের কিছু গল্প শোনাবো। আমি জানি ডাক্তার বাবু, তোমার মনে অনেক অনেক প্রশ্ন, কিন্তু কিন্তু কি করবো বলো দেখি? তোমার সকল প্রশ্নের উত্তর তুমি ঠিকই পাবে, তবে তবে তার জন্য যে তোমার অপেক্ষা করতে হবে। হ্যাঁ, অপেক্ষা করো। কথাগুলো বলতে বলতে সে একটা ছোট মিলিটারি ক্যাম্প খাটে গিয়ে জড়সড় হয়ে বসল। আবারও খানিক সময় মাথা দোলাতে দোলাতে একটানা কি সব যেন বিড়বিড় করে চলল সে। খানিকক্ষণ পরে শরীরটা স্থির রেখে সে ডাক্তারকে হাতের ইশারায় কাছে এসে বসতে বলল। ডাক্তার, দূরে কেন? এসো 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 এসো, কাছে এসো, কাছে এসো দেখি। এইখানটায় বসো, এইখানটায় বসো দেখিনি। ডাক্তার তার কথা মতো খাটের এক কোনায় বসতেই ঋত্বিক বলে উঠল, জানো তো ডাক্তার, আমি মারতে চাইনি, কাউকে মারতে চাইনি, কিন্তু বাধ্য হয়েছি। দেবীর আদেশ অমান্য করার যে আমার সাধ্য নেই, সাধ্য নেই তো। তাহলে বলি শোনো, মন দিয়ে শুনবে কেমন? ভয় পাবে না যেন, ভয় পাবো না। ভয় পেলে ভয় বড় বলায় স্বর্গ লাভ হবে না যে। এই এক অসহ্য জ্বালা, কি মরতে যেখানে এলাম কে জানে। এখনো তো মুখ দিয়ে টু শব্দটা বের করলো না, এদিকে উত্তর উত্তর পাগলামি বেড়েই চলেছে। কথাগুলো নিজের মনে বলতে বলতে আরও একবার ফিরে তাকালেন তার দিকে। এলোমেলো চুলের গোছা হাতের মুঠোয় নিয়ে পাগলটা পটপট করে ছিঁড়ে চলেছে এক একটা চুল। তার পায়ের কাছে বন বন করে ঘুরছে কয়েকটা মাছি। হাত দিয়ে চটাস করে শব্দ করে একটা মাছি মেরে সে তার মুখের কাছে তুলে ধরল। এরপর অবলীলায় মুখের ভেতর চালান করে দিয়ে আয়েশ করে খেতে শুরু করলো। ঘেন্নায় গাটা গুলিয়ে উঠল অনিমেষের। এরপর মাটিতে থুথু করে বের করে দিল মাছির আধ খাওয়া দেহটা। মুখটা দুই হাতে মুছে নিয়ে কপালের চুলগুলো সরিয়ে আবারও একবার অনিমেষের দিকে তাকালো। অনিমেষ লক্ষ্য করল তার সারা মুখ জুড়ে অসংখ্য কাঁটা ছেঁড়ার দাগ। ক্ষত চিহ্নগুলো ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় সেগুলো বিভিন্ন আকৃতির, কোনোটা ত্রিভুজ আকৃতির তো কোনোটা গোলাকৃতি। আরও খানিক ভালোভাবে ঝুঁকে দেখল সে। অদ্ভুত সেই সব ক্ষতচিহ্নগুলি দেখে মনে হচ্ছে কোনো এক অবলুপ্ত প্রাচীন হরফে কি সব যেন লেখা তাতে। কি দেখছো এত মন দিয়ে? দেখো দেখো, আর ভালো করে দেখো। এই কুচ্ছির মুখটাকে ঢেকে রাখি দিন রাত, জানো ডাক্তার, জানো, ঢেকে রাখি যাতে যাতে আমায় দেখে কেউ ঘেন্না না পায়। অবশ্য অবশ্য তুমি বোধ হয় আমায় ঘেন্না করো না, তাই না? হ্যাঁ বলো বলো, ঘেন্না করো না? এসব কি বলছো? তোমায় ঘৃণা কেন করবো ঋদ্ধিক? তোমার কণ্ঠের ভক্ত যে আজও ছড়িয়ে রয়েছে। ভক্ত? হ্যাঁ, ভক্তই বটে। আমিও তো ভক্ত ডাক্তার, দেবীর ভক্ত। হ্যাঁ, দেবীর ভক্ত। ফেরুজা নিজে আমায় নির্বাচন করেছেন যে। হ্যাঁ, নিজে। ঋদ্ধিক ঋদ্ধিক ঋদ্ধিক, লিসেন টু মি। আমায় সবটুকু খুলে বলো, দয়া করে বলো। আমি 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 সবটা জানতে চাই। কি করবে? হ্যাঁ, কি করবে শুনে ডাক্তার? হ্যাঁ, কি লাভ, কি লাভ আছে? কদিন বাদে তোমাকেও তো। আমাকেও তো কি ঋদ্ধিক? কিছু না, কিছু না। ছাড়ো, কালকের কথা কে বা জানে, কে বা মানে। হেঁয়ালি করো না ঋদ্ধিক, আমি তোমার সব কথা শুনতে চাই। দয়া করে বলো আমায়। দয়া? আমি তো দয়া করি না ডাক্তার,
আমার মধ্যে দয়া মায়া কিচ্ছু নেই, কিচ্ছু নেই। দয়া থাকলে কি আর নিজের মেয়েকে, নিজের স্ত্রীকে এইভাবে এইভাবে মারতে পারতাম? না 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 না, দয়াটা বিশেষ আছে না আমার। তবে তবে স্বয়ং দেবী নিজে চান যাতে যাতে আমি তোমার সমস্ত ঘটনা বলি। তবে ওই পুলিশ আমায় খুব মেরেছিল জানো, পায়ে দড়ি বেঁধে উল্টো ঝুলিয়ে রাতের পর রাত আমার উপর অকথ্য অত্যাচার চালিয়েছে, তবুও মুখ খুলিনি, মুখ খুলিনি তো। দেবী বারণ ছিল, দেবী বারণ ছিল, বুঝলে তো। তবুও কিভাবে কোনো একদিন সব বলে ফেললাম, সবটুকু যা আমি এতদিন ধরে লুকিয়েছিলাম। আমায় সবটুকু স্পষ্ট করে বলো ঋদ্ধিক, কিছু গোপন করো না। আপনি দেখছি বড্ড বেশি নাচর বান্দার লোক মশাই। হ্যাঁ অবশ্য অবশ্য আমি আপনার মতো একদিন ছিলাম ডাক্তারবাবু, হ্যাঁ একদিন ছিলাম। কথাগুলো বলে খানিক দম নিল সে। হঠাৎ কেমন যেন বিচলিত হয়ে উঠল। এক লাফে উঠে দাঁড়িয়ে মেঝেতে হাঁটু মুড়ে বসে পড়ল। মেঝেতে কান পেতে কি যেন শোনার চেষ্টা করতে লাগলো সে। তাকে অনুসরণ করে ঋদ্ধিও কান পাতল কঠিন সিমেন্টের মেঝেতে। ধুলোর আস্তরণ সরিয়ে কান পাততেই এইবার চমকে উঠল অনিমেষ। মাটির নিচ থেকে ফিসফিসিয়ে ভেসে আসছে কোনো এক নারী কণ্ঠের ডাক। সে যেন কি একটা বিড়বিড় করে বলে চলেছে একটা না। ধীরে ধীরে এইবার উঠে দাঁড়ালো ঋদ্ধিক। অনিমেষের দিকে তাকিয়ে বলে উঠল, একটা সময় এসছে সত্যিটা জানবার। হ্যাঁ তোমায় আমি জানাবো, কারণ জানতে তো তোমাকে হবেই। এই যে দেবীর নির্দেশ, জানতে তোমার হবেই। হ্যাঁ ধীরে ধীরে এইবার সে বলতে শুরু করলো তার জীবনের ঘটনা। তারা বসে নোংরা জায়গা। বলি শোনো, সময়টা ছিল মার্চ মাস। আমার শহর কলকাতা 99.6 মেগাহার্জ এফএম রেডিওতে স্টেশন টিউনিং করলেই শোনা যেত আর যে ঋদ্ধিকের কণ্ঠস্বর। বেশ ভালোই যাচ্ছিল সবটুকু ডাক্তার। সারাদিনের কর্মব্যস্ততার মধ্যে যতটুকু সময় পেতাম আমার পরিবারকে আমি দিতাম জানো। আমার স্ত্রী, আমার একমাত্র মেয়ে, এই দুটি প্রাণী নিয়েই আমার সুখের সংসার। এদিকে চ্যানেলে টিআরপি দিনের পর দিন বাড়তে লাগলো। নাম ডাক যশ খ্যাতি, মোটা টাকার মাইনে, টালিগঞ্জের 3 BHK একটা ফ্ল্যাট সবই হলো। কিন্তু ডাক্তার ওই যে বলে না, কপালে সুখ না থাকলে তুমি যতই চেষ্টা করো না কেন, ভাগ্যের কপালে মৃত্যুর দড়ি জোটে। ঠিক যেভাবে খানিক আগে দেখে এলে ওই 12 নম্বর সেলে ওই বুড়ির ঝুলন্ত লাশ, ওই একই ভাবে আমার সোনায় বাঁধা জীবনে প্রবেশ করলো অভিশাপের কালো অন্ধকার। একদিন মাঝরাতে আমার স্পেশাল হরর পডকাস্ট, যার নাম রাতের অতিথি, তাদের রেকর্ডিং করছি। অনেক কল এসেছে, অনেক। আমি তো সেলিব্রিটি হয়ে গেছি তখন। আমার সাথে কথা বলার জন্য অনেক শ্রোতা কল করে। সেদিনও অনেক কল এসেছে। তারা নিজেদের জীবনে ভৌতিক অভিজ্ঞতা তুলে ধরছে আমার সামনে আর বাকি সকল শ্রোতাদের সামনে। ঠিক এমন সময় রাত তখন 3:05 একদম মনে আছে, ঠিক আছে।
রেকর্ডিং রুমে ফোনের বাটনটা বিপ বিপ করে শব্দ করে জানান দিল নতুন কলার উপস্থিত। আমি স্বভাবচিতভাবে তাকে স্বাগতম জানালাম। আমার কথা শেষ হতেই ফোনে ওই প্রান্ত থেকে ভেসে এলো এক পুরুষের কঠিন অথচ কর্কশ শব্দ। আমি বলে উঠলাম, হ্যালো 996 FM এ আমি আরজে ঋত্বিক রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদের স্বাগত জানাই আমার আজকের ওই অনুষ্ঠানে যার নাম রাতের অতিথি। এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আজকের শোয়ের প্রথম কলার। আমি অনুরোধ করব যদি আপনি আপনার নামটা আমাদের সকলকে বলেন। ফোনের ওই প্রান্ত থেকে প্রথমে কিছুই শোনা গেল না, কিচ্ছু শোনা যাচ্ছিল না। কানের মধ্যে হেডফোনটা চেপে ধরেছিলাম, তাও কিছু শুনতে পাচ্ছিল না। তো মাঝে মাঝে অস্পষ্ট ভাবে শোনা যেতে থাকলো কারা যেন ফিস ফিস করে কথা বলে চলেছে। জানো ডাক্তার, জানো 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 কারা যেন ফিস ফিস করে কথা বলছে। তবে ঠিক স্বাভাবিক কথা নয় ওটা, অনেকটা কেউ যেন দুলে দুলে মন্ত্র পাঠ করছে। আমিও তখন ঠিক বুঝতে না পেরে আবার বলে উঠলাম আগের মতো, হ্যালো, আপনাকে স্বাগত জানাই আমার এই হরর পডকাস্টে, যেখানে তুলে ধরা হয় মানুষের জীবনে সত্যিকারের ঘটনা। আবার সব চুপচাপ। আবার খানিকক্ষণ নিস্তব্ধতার পর আমি বলতেই যাব যে হয়তো কলারের ফোনটা কেটে গিয়েছে। ঠিক সেই সময় ওই প্রান্ত থেকে ভেসে এলো এক অদ্ভুত পুরুষালী পৈশাচিক কণ্ঠস্বর। ফিস ফিস শব্দে কেউ যেন বলে চলেছে আমায়। আমিও কান পেতে শুনতে লাগলাম তার কথাগুলো। সে বলছে, নামহীন ব্যক্তি আমি, আধার রাত জাগি, দেবীর চরণ তলে আমার প্রাণের ভাষা খুঁজি। দিয়েছি বলি ছেলেকে আমার, দিয়েছি নিজের বাবা, দিয়েছি আমার স্ত্রীর হৃদয়, এবার তোমার পালা। এক অদ্ভুত পৈশাচিক কণ্ঠে ছড়া কেটে উঠল। তারপর সে অদ্ভুত ভাবে খিলখিলিয়ে হেসে উঠল। এখনো যেন সেই হাসিটা আমাকে পাগল করে দেয়। আমি এক অদ্ভুত ঘোর লাগা চোখে শুনে চলেছি তার প্রতিটা কথা। সে আবারও একবার বলে উঠল, নামে কি বাসে যায় আর, শুধু যেন আমি এক একনিষ্ঠ সেবক, দেবী মেডুসার সেবক আমি। দেবীর অস্তিত্ব যারা মানে না, যারা দেবীকে অসম্মান করে, ঘৃণা করে, যারা দেবীর বিকৃত রূপ দেখে দূরে সরে যায়, আমি স্বয়ং দেবীর প্রতিনিধি হয়ে তাদের দেবীর পায়ে অর্পণ করি। আমার পরিবার আমার মন্ত্র চায়নি। স্বয়ং দেবী যখন আমার অনুরোধে আবির্ভূত হয়েছিলেন, তারা ভয় ঘৃণায় মুখ বেরিয়ে টুকরে কেঁদে উঠেছিল। আমি প্রত্যেককে একে একে শেষ করে দিয়েছি। আমি কলকাতা লাইব্রেরিতে চাকরি করতাম কারণ সেটা আমার অতীত। একদিন আমি গ্রিক মাইথোলজির উপরে একটা প্রাচীন বই খুঁজে পাই। সেখানে গ্রিক পুরাণের প্রতিটি দেবতা এবং দেবীর উল্লেখ রয়েছে, সাথে রয়েছে তাদের পূজা বিধি। দেবী মেডুসা স্বয়ং শক্তির প্রতীক, যিনি সকলকে ঋণাত্মক শক্তির হাত থেকে রক্ষা করতেন। দেবী স্বয়ং ছিলেন নানা শক্তিতে বলীয়ান। তার মধ্যে একটি, তিনি যে কাউকে নিমেষের মধ্যে পাথরে রূপান্তরিত করতে পারতেন। দেবী অ্যাথেনার অভিশাপে তার রূপ হয়ে ওঠে ভয়াবহ।
দেবীর এরূপ ব্যবহারে মেডুসা আরো বেশি মাত্রায় হয়ে ওঠেন সৃষ্টির পক্ষে ধ্বংসাত্মক। একমাত্র পার্সিয়াস তাকে কৌশলে হত্যা করেছিল। যে দেবী অভিশপ্ত, যে দেবী লাঞ্ছিত, যে দেবী স্বর্গচ্যুত, তাকে আবারও কৌশলে অদৃশ্য হয়ে বুধের দেবতা স্যান্ডেলের দেওয়া অস্ত্রে তার ধর থেকে মাথা কেটে ফেলা হয়েছিল। রিসার এক কিংবদন্তি অভিশপ্ত দেবীকে আমি জাগিয়ে তুলি। দেবীর কাছে পেতে চাই অখণ্ড অমরত্বের বরদান এবং সাথে অলৌকিক শক্তি। আমি চেয়েছিলাম আমার সাথে পরিবারের প্রত্যেকে তার পূজা করুক, কিন্তু না, তারাও ঘৃণায় ভয় মুখ ফিরিয়ে নিল। আর তাই দেবীর পায়ে অর্পণ করলাম আমি তাদের হত্যা করেছি। তবে প্রতি রাতে তারা আবারও জেগে ওঠে। আমি তাদের মুখে তুলে দিই খাদ্য আর পানীয়। ডাক্তার, শুনছো তো মন দিয়ে আমার গল্প? হ্যাঁ, শুনছো তো? ছোট্ট একটা জবাব দিল অনিমেষ। সেই থেকে প্রতি রাতে ফোন করতো সে। দেবীকে যারা দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়, দেবী তাদের শাস্তি দেয়। যারা দেবীকে খালি চোখে দেখা সৌভাগ্য অর্জন করেও দেবীকে পুজো করে না, তাকেও দেবী বাঁচতে দেয় না। তবে ডাক্তার, তারা কিন্তু আবারও বেঁচে ওঠে। জীবিত অবস্থায় তারা যেই কাজ করতে পারেনি, মৃত্যুর পর তারা সেই কাজ করে। যেমন দেখো আজ তারা আবারও ফিরে আসবে। ওই বুড়ি, ওই দুই ডাক্তার, আবারও দেখতে পাবো আমি তাদেরকে, আবারও দেখা দেবে আমাকে। আজ রাতেই তারা আবারও আসবে, দেখা দেবে আমাকে। ঋদ্ধিক, মরা মানুষ কখনো ফিরে আসে না। তুমি বরং গল্পের বাকি অংশটুকু বলো, আমি শুনি। ও, আসেনি বুঝি? দেখা আসে কি না। যা বলছিলাম, তারপর সেই থেকে চলতে লাগলো। প্রতি রাতে কল করতো সে। এক এক করে দেবীর পূজার বিধি, দেবীকে আমন্ত্রণ জানানোর পদ্ধতি, দেবী প্রসাদ সব নিয়ে কথা বলতো। ধীরে ধীরে পেরিয়ে গেল আরো কয়েকটি রাত। আমি মন্ত্রমুগ্ধের মতো শুনতে লাগলাম সেই সব গল্প। ধীরে ধীরে কখন জানি না আমি নিজেও হয়ে উঠলাম দেবীর অনুরক্ত। শুরু করলাম দেবীর পূজা অর্চনা। প্রথম থেকে বাড়ির সকলে এগুলো আমার সাময়িক পাগলামি কিংবা প্র্যাঙ্ক বলে ধরে নিল। পরে তারা বুঝতে পারলো আমি কতটা বদ্ধপরিকর। একদিন আমি দেবীকে স্মরণ করে বললাম তাদের সামনে প্রকট হতে। কিন্তু দেবীকে দেখে আমার স্ত্রী প্রায় অজ্ঞান হয়ে গেল। আর আমার এই ছোট্ট মেয়েটিও মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। সহ্য হলো না ডাক্তার, সহ্য হলো না। দেবীকে অপমান করা সহ্য হলো না আমার। ওই রাতে ব্লেড দিয়ে গলার নুলি কেটে অর্পণ করলাম দেবীর পায়ে। দেবী যে আজও তাদের জীবিত রেখেছেন। তবে তুমি চিন্তা করো না, তার খানিক পরে যে তুমিও একই কাজ করবে। খাট থেকে লাফিয়ে উঠল অনিমেষ। সবিস্ময়ে সে বলে উঠল, একই কাজ করব মানে? ঠিক কি বলতে চাইছো তুমি? আমি
কি বলতে চাইছি করে বুঝতে পারবে ডাক্তার। ওই দেখো, ওই দেখো, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? তারা আসছে, তারা এইদিকে আসছে, এইদিকে আসছে, এইদিকে আসছে। আমি 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 স্পষ্ট শুনতে পাচ্ছি তারা এইদিকে আসছে। ওই দেখো, ওই দেখো, তাদের পায়ের শব্দ শুনতে পাচ্ছ না? আমি আমি তো শুনতে পাচ্ছি তাদের পায়ের শব্দ। আমি আমি পাচ্ছি, ওই দেখো তাদের পায়ের শব্দ। ওই দেখো পায়ের শব্দ পাচ্ছি। ডাক্তার দেবী স্বয়ং নিজের আধার খুঁজে নিয়েছে। এবার এবার আমি মুক্ত, মুক্ত, আমি মুক্ত। খানিকক্ষণ বাদে তার চোখের সামনে ঋদ্ধিকের দেহটি হাঁটু ভাঁজ করে বসা অবস্থাতেই বাতাসে ভাসতে লাগলো। তার ঠিক পেছনে ভেসে উঠেছে এক ঘন কালো কুয়াশার আস্তরণ। অনিমেষ স্পষ্ট দেখতে পাচ্ছে তাদের। ওই যে গলায় ফাঁস লাগানো সেই বুড়ি, যার ঘাটটা একদিকে কাট করে রাখা, চোখ দুটো ঠেলে বাইরে বেরিয়ে এসেছে। তারই ঠিক পাশে দাঁড়িয়ে রয়েছে আধ পোড়া কালো শরীর নিয়ে ডাক্তার অখিলেশ ব্যানার্জি আর গৌরব দাস মুন্সি। তার ঠিক পাশে গলার নলি কাটা অবস্থায় আরো দুই নারী। তাদের মধ্যে একজনের বয়স সম্ভবত 30 ঊর্ধ্ব এবং অপরজন 12-14 বছরের এক কিশোরী। এরপর হিস হিসে কণ্ঠে ঋদ্ধিক বলে উঠল, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আলাপ করিয়ে দি। ইনি আমার একমাত্র স্ত্রী ঋদ্ধি। আর ওই যে ছোট মেয়েটিকে দেখছেন, লক্ষ্মী সোনা মেয়ে আমার, ওটি আমার মেয়ে রীতমা। আমি খুনি নই ডাক্তার, আমি খুনি নই। আমি নিতান্ত এক হতভাগ্য সেবক। তবে তবে আজ থেকে আমিও মুক্ত। যেভাবে 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 সেই দিন ওই কলার আমাকে সমস্ত কাহিনী বলার পর আত্মহত্যা করে দিয়েছিল, আমায় দেবী মার পূজার গুরু দায়িত্ব দিয়েছিল, ঠিক ঠিক একইভাবে আমিও। না না না, কখনই না, আমি তোমায় মরতে দেবো না ঋদ্ধিক। গর্জে উঠল অনিমেষ। ততক্ষণে ঋদ্ধিক এক প্রচণ্ড গর্জন করে ঝাঁপিয়ে পড়েছে ডাক্তার অনিমেষের উপর। দুই হাতে গলা চেপে ধরেছে সে। ফিস ফিস করে বলে চলেছে, ডাক্তার, আমি জানি এত সহজে তুমি আমায় মরতে দেবে না। এদিকে এদিকে কাউকে অভিশাপের ভার না দিও আমি মরতে পারবো না। আর তাই তো আমি তোমাকে ডেকে এনেছিলাম এই ছেলে। ও ডাক্তার, এত কি ভাবছো গো? দাও না, তোমার ওই হাতের লাঠির সুইচটা অন করে দাও, জ্বালিয়ে দাও আমার শরীরে 5000 ভোল্টের কারেন্ট। নাহলে আমি এক্ষুনি তোমায় শেষ করে দেবো। দাও, চালিয়ে দাও আমার উপর। তুমি না শেষ করতে এদিকে ততক্ষণে বাইরে ছুটে এসেছে গার্ডদের দল। সিসিটিভি ক্যামেরায় ওই প্রান্তে থাকা বিজয়ও ছুটে এসেছে সেখানে। বাইরে থেকে কানে ভেসে আসছে তাদের কণ্ঠ। কেউ যেন বাইরে থেকে তাকে চিৎকার করে বলছে, না স্যার, এই ভুলটি করবেন না, দয়া করে এই ভুলটি করবেন না। আমি সবটা দেখেছি, দরজার লক জ্যাম হয়ে রয়েছে, তাই করতে সময় লাগবে। আপনি ততক্ষণ যেভাবেই হোক না কেন নিজেকে ধরে রাখুন স্যার, নিজেকে ধরে রাখুন। অর্ধ অচেতন অবস্থায় অনিমেষের মনে হলো এ তো বিজয়ের গলা।
পাশে পড়ে থাকা ওয়াকি টকিটা বিপ বিপ শব্দ করে বেজে উঠল। কিন্তু তুলবে কে? ধীরে ধীরে ঋত্বিকের 10 আঙুল যেন বসে যাচ্ছে অনিমেষের গলায়। তার চোখ দুটো বাইরে ঠেলে বেরিয়ে আসছে। চোখের সামনে নেমে আসছে একরাশ জমাট বাঁধা অন্ধকার। হঠাৎই তার হাতের মুঠো শক্ত হয়ে এলো। ঠেলে বেরিয়ে আসা চোখে জমা হতে লাগলো তীব্র প্রতিহিংসার আগুন। কাঁপা কাঁপা হাতে বাম হাতে ধরে রাখা রবারের ডান্ডার গায়ের সুইচটা অন করে ঠেসে চেপে ধরল ঋত্বিকের শরীর লক্ষ্য করে। মুহূর্তের মধ্যে কাঁপতে কাঁপতে ঋত্বিকের শরীর মাটিতে পড়ে ছটফট করতে লাগলো। মুহূর্তের মধ্যে আবারও দ্বিগুণ শক্তিতে তার উপর ঝাঁপিয়ে পড়ল অনিমেষ। তার ঠিক পাশে একে একে মিলিয়ে যেতে লাগলো ধোঁয়া ধোঁয়া অবয়বগুলো। অনিমেষের মধ্যে যেন ভর করেছে এক আসুরিক বল। নিমেষের মধ্যে ঋত্বিকের বিরাট দেহটিকে শূন্যে তুলে ছুঁড়ে মারল ঘরের দেওয়ালে। ধপ করে দেওয়ালে আঘাত লেগে তার মাথা ফেটে রক্ত বেরিয়ে এলো। বাইরে থেকে তখনও ভেসে আসছে কারা যেন ইলেকট্রিক করাত দিয়ে লোহার দরজাটা কাটার চেষ্টা করে চলেছে। ধীরে ধীরে অনিমেষ দেখতে পেল তার সামনে ফুটে উঠছে এক দেবীর প্রতিমূর্তি। অপরূপ রূপসী তিনি। তার ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। সেই স্থানে থরে থরে সাজানো রয়েছে সোনার অলঙ্কার। দেবীর সুবিস্তৃত স্বর্ণকেশর মাটি ছুঁয়েছে যেন। তিনি এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন অনিমেষের দিকে। মাটিতে পড়ে থাকা ঋত্বিকের দেহটি টানতে টানতে এসে নিয়ে এলো দেবীর সামনে। ধীরে ধীরে এক অদ্ভুত ঘোর লাগা চোখে এসে দেখে চলেছে দেবীকে। তার কানে ভেসে আসছে এক অদ্ভুত নারী কণ্ঠের আহ্বান। অনিমেষ এইবার মুহূর্তের মধ্যে ঘরের শিকল দিয়ে ঋত্বিকের গলা পেঁচিয়ে ধরে দেওয়ালে তার মাথা ঠুকে দিতে লাগলো। একবার, দুবার, 3 বার। ঋত্বিকের মাথা 2 ভাগ হয়ে সেখান থেকে বেরিয়ে আসছে মাথার সাদা ঘিলু রক্ত। ধপ করে ঋত্বিকের মৃত শরীরটা মাটিতে পড়ে যেতেই রক্ত মাখা শরীর নিয়ে কাঁপতে কাঁপতে 2 হাত জড়ো করে অনিমেষ বসে পড়ল দেবীর পদতলে। তারপর কি হলো বিজয়? স্যার, এরপর অনিমেষ বাবুকে যখন দরজা ভেঙে বাইরে বের করা হলো ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। তিনি তখন এক বদ্ধ উন্মাদ চিৎকার করে বলে চলেছেন, দেবী মেডুসা আমার বলি গ্রহণ করেছেন, দেবী আমার ভোগ গ্রহণ করেছেন, এই সবই আর কি। ঋত্বিকের দেহটা যখন আমরা বের করেছিলাম তার শরীরের বিভৎস অবস্থা দেখে রীতিমতো চমকে উঠেছিলাম আমরা। ইটস আ কেস অফ সাইকোসিস। এক্স্যাক্টলি, এই একই কথা অনিমেষ বাবু যে আমায় বলতেন, কিন্তু আফসোস দেখতে তো পেলেন ওনার এই শেষ পরিণতি কতটা ভয়ঙ্কর ছিল। ডাক্তার কল্যাণ মুখার্জি, স্পেশাল ব্রাঞ্চ অফ সাইকোথেরাপি অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন। শুনুন বিজয়বাবু, আমরা এইসব স্পেশাল কেস নিয়ে রীতিমতো স্টাডি করি। এমন বহু পেশেন্ট আমি আগেই হ্যান্ডেল করেছি বিজয়বাবু। ডাক্তার অনিমেষের কেস ফাইল আমি স্টাডি করেছিলাম। সত্যি ইটস ভেরি আনফর্চুনেট মিস্টার বিজয়। ভাবা যায় না এমন একজন বড় মাপের ডাক্তারের এই করুণ পরিণতি। আপনি চিন্তা করবেন না, ওনাকে আজই আমরা আমাদের অ্যাসাইলামের স্পেশাল কেয়ার ইউনিটে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। আমার কাছে উপর থেকে অর্ডার রয়েছে, তাই আপনি যদি দয়া করে সেল নাম্বার 10-এর দরজা খুলে দেন তাহলে আমি ওনার সঙ্গে একান্তে কথা বলতে পারি। প্লিজ মিস্টার বিজয়, ডোন্ট ওয়ারি, আমার কিছুই হবে না। ধীরে ধীরে ডাক্তার কল্যাণ মুখার্জি এগিয়ে চলল 10 নম্বর সেলের দিকে, যেখানে হয়তো আজ অনিমেষের শেষ দিন, মুক্তির দিন। আবারও সে শোনাবে দেবী মেডুসার সেই অভিশপ্ত কাহিনী, এবং একইভাবে দেবী খুঁজে নেবেন
আরও এক আধার। হয়তো এইবারেও অনিমেষকে মরতে হবে ডাক্তার কল্যাণের হাতে, ঠিক যেভাবে সে মেরেছিল ঋত্বিককে। এইভাবে প্রজন্মের পর প্রজন্ম দেবী মেডুসা খুঁজে নেবেন তার শিকার, ঠিক যেইভাবে কৌশলে হত্যা করা হয়েছিল তাকে। আজও তিনি ঠিক একইভাবে হত্যা করে চলেছেন এই পৃথিবীর সকলকে। খুঁজে নিয়েছেন এক পরিপূর্ণ আধার, যা মোটেই বিকৃত নয়। আপনিও যদি যেতে চান সেই মেন্টাল অ্যাসাইলামের সেল নাম্বার 10-এ, তাহলে যেতেই পারেন। তবে সুস্থ অবস্থায় ফিরে আসবেন কিনা সে কথা হলফ করে বলতে পারছি না। হয়তো দেবীর পরবর্তী শিকার হয়ে উঠতে পারেন এই আপনি। শেষ হলো উদ্দীপ্ত চৌধুরীর লেখা আদিম আতঙ্ক। আজকের গল্প পাঠে শুভ ধর, অন্যান্য চরিত্রে ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ ফিকশন হান্ট এবং হানাবাড়ি অফিসিয়াল থেকে সায়ন্তন, ফেরারি মন থেকে বুবাই, বং স্টোরি হাব থেকে নীল, হরোস্কোপ অফিসিয়াল হানাবাড়ি অফিসিয়াল থেকে রুভিনা, সৌমদী, রেল অফ টেলস থেকে দেবস্মিতা, শুধু গল্পের জন্য এবং স্কেয়ার এলিভেটর থেকে বিপুল, আর আমি ঋদ্ধি। সুন্দর প্রচ্ছদা করেছে শায়রি, আবহ, শব্দগ্রহণ, ভিডিওগ্রাফিক্স হানাবাড়ি প্রোডাকশন, স্ক্রিপ্টিং অনিন্দিতা, পরিবেশনা ও পরিচালনায় টিম হানাবাড়ি। বন্ধুরা, হানাবাড়ি এনেছে তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। তোমাদের মধ্যে যারা থাম্বনেল তৈরি করো, যারা ভয়েস অ্যাক্টিং করো এবং যারা লেখালেখি করো, তারাও কিন্তু হানাবাড়ির সাথে যোগাযোগ করতে পারো। কীভাবে যোগাযোগ করবে তার সম্পূর্ণ ডিটেলস আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। যাও তাড়াতাড়ি গিয়ে আমাদের মেল করো, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেব। আমরা তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ যে তোমাদের মতো অনেক ট্যালেন্টেড মানুষ আমরা আমাদের সাথে পেয়েছি এবং তাদের সাথে কাজও করতে পারছি। ভবিষ্যতে আশা করব আরও নতুন নতুন বন্ধু এসে হানাবাড়ি পরিবার আরও বড় করে তুলবে আর তাদের সাথে ভালোভাবে কাজ করা যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দাও বিভিন্ন আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের কাছে, এবং তাদেরকে বলো আমাদের হানাবাড়ি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা যেন তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে অল করে দেয়, যাতে আমাদের কোনো ভিডিও এলে তোমাদের মতো তাদের কাছেও সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। বন্ধুরা, আমরা অনেকে দেখছি তোমরা আমাদের গল্প শুনছো, লাইক করছো, কমেন্ট করছো, নিজেদের মতামত দিচ্ছে, কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না। তাই তোমাদের সবার উদ্দেশ্যেই বলি, প্লিজ আমাদের হানাবাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের এই সাবস্ক্রাইব আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য যোগায়, শক্তি যোগায়, আমাদের কাজ করার ইচ্ছা অনেক গুণে বাড়িয়ে দেয়। আজ তোমরা আছো বলেই কিন্তু আমরা আছি। তাহলে বন্ধু, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানাবাড়ির পাশে থেকো আর ভয়ে থেকো। শুভরাত্রি।